আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি স্কুলে। এবং আজকে তোমাদের একটা ডেমো ক্লাস রয়েছে। আহ, যেহেতু তোমার নাইনে, হয়তো বা তোমরা অনেকে এখনো পড়ালেখা শুরুই করো নাই। এমন হয় আর কি যে আমরা শুরুতে শুরুতে দেখা যায় একটা মাস দেখতে দেখতে চলে যায়, চোখ বন্ধ করতে এক মাস চলে যায়। আমার এমন হয়েছিল, আমিও যখন নাইনে ছিলাম প্রথম মাসটা আমার খুব একটা পড়া হয়নি। পরবর্তীতে হুশ ফিরছে যে আল্লাহ কি করতেছি, সামনে তোমার কয়েকদিন পর অর্ধবার্ষিক পরীক্ষা, পড়ালেখা শুরু করে ফেলতে হবে। তো আমার মতো মনে হয় তোমরা এখানে অনেকেই আছো যারা এখন পর্যন্ত পড়াশোনা শুরু করো নাই। তো তোমাদের জন্য আমরা একটা ডেমো ক্লাস আয়োজন করছি রেগুলার, সামনে আরো অনেকগুলো ডেমো ক্লাস থাকবে। তো যেহেতু তোমাদের সাথে ফার্স্ট ডেমো ক্লাস, এই জন্য একদম প্রথম চ্যাপ্টারটি আমরা একটা আলোচনা করব। খুবই বেসিক একটা চ্যাপ্টার, ম্যাথের খুবই ফান্ডামেন্টাল কিছু টপিক আমরা আলোচনা করব, যেগুলো আসলে আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। আমরা যখন বড় হব বা সামনে অনেক কিছু অন্যান্য চ্যাপ্টার গুলো পড়বো, অন্যান্য চ্যাপ্টারের জন্য আমাদের এই চ্যাপ্টারের যে পড়াগুলো রয়েছে সেগুলো অনেক বেশি কাজে লাগবে। তো তোমরা যারা যারা জয়েন হচ্ছ, তোমাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলি, তোমাদের সাথে একটু পরিচিত হই। হয়তোবা তোমাদের সাথে আমার আসলে কখনোই দেখা হয়নি, তোমরা হয়তো আমাকে চিনেও না। তো চলো একটু তোমাদের সাথে গল্প করি, তারপর আমার 5-6 মিনিট পরে কিছুক্ষণ কথা বলে আমার ক্লাসটা শুরু করে ফেলবো। বুঝতে পারছো, আজকে ক্লাসটা হবে তোমার হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। মানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা, ওটার একটু মৌলিক আলোচনা করবো আর কি। তো বেশ কথা একটু বলি যে আসলে সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, তোমার সহমৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, এগুলো নিয়ে হচ্ছে আমি একটা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করবো আর কি। তো তোমরা একটু, যেমন এই তাসিন জয়েন হয়ে গিয়েছো, সানজিদা জয়েন হয়ে গিয়েছো, ফারিসা জয়েন হয়ে গিয়েছো, যারা যারা আমাকে সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন বলো তোমরা কেমন আছো? ওকে, তা ওকে, ওকে, তোমরা কেমন আছো এটা আমাকে জানো। আর কে কোন স্কুলে পড়ো বা কে কোথা থেকে দেখছো আমাদের লাইভটা, এটা একটু আমাকে জানো। তোমরা আরো অনেকে জয়েন হবা কিছুক্ষণের মধ্যে, তারপর আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। যেমন তৌহিদুল জিজ্ঞেস করছে স্যার কেমন আছেন, এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এই যে ফাইজা আফরোজ জয়েন হয়ে গিয়েছে আমাদের সাথে। ওকে, আসসালামু আলাইকুম আদিত্য ভাইয়া, আপনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় দেখেছে। ওকে, জাবির, জাবিন, সরি, আচ্ছা জাবিন। আচ্ছা, আমি আসলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় এই বছর যাওয়া হয়নি আমার। তুমি হয়তো বা জাবির ভাইয়াকে দেখেছো। আহ আমার হচ্ছে তোমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ছিল যেদিন, তারপরের দিন আমার এক্সাম ছিল, একটা হার্ড একটা এক্সাম ছিল, এই জন্য আমার যাওয়া হয় নাই, বাসায় ছিলাম, পড়তেছিলাম আর কি। তোমরা হচ্ছে খুব ভালো রেজাল্ট করে আহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় গেছো, আর আমি হচ্ছে যেন একটু ভালো রেজাল্ট হয় এই জন্য পড়তেছিলাম বাসায় বসে, আর যাওয়া হয়নি তোমাদের। আচ্ছা, ঢাকা থেকে জয়েন করছো আফরা। ওকে, আব্দুল্লাহ আল তাইফ, তাড়াতাড়ি ক্লাস শুরু করেন, ও ট্রেন চলে যাচ্ছে, একদমই আর তর্স হচ্ছে না। শুরু করো ভাইয়া, আমাদের স্টুডেন্ট একটু জয়েন হোক তাড়াতাড়ি, যেহেতু ডেমো ক্লাস, এখন অনেকে জয়েন হওয়া নেই, আমি শুরু করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। ওকে, সুনামগঞ্জ থেকে জয়েন হয়ে গিয়েছে তা। ওকে তাওহিদুল, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, সবাই একটু রেডি থাকো, সবাই খাতা কলম নিয়ে একটু রেডি থাকো, ক্যালকুলেটরটা হাতে রাখো, সবাই একটু ক্যালকুলেটর হাতে রাখো। যেমন দেখো, আমিও কিন্তু ক্যালকুলেটর নিয়ে রেডি আছে। এই দেখো আমার ক্যালকুলেটর, দেখছো? আমার ক্যালকুলেটর বের হয়ে গিয়েছে, হয়তো সামনে আমার ক্যালকুলেটরের কাজে লাগবে। তো যারা যারা জয়েন হয়েছে ক্যালকুলেটরটা হাতে রাখো। আর একটু আমাকে জানাও তো, আমার সাথে তোমাদের আগে কখনো দেখা হয়েছিল কিনা, অথবা আমার সাথে তোমরা আগে কখনো ক্লাস করেছো কিনা। তো এটা একটু আমাকে জানাও যে আজকে তোমাদের আমার সাথে ফার্স্ট ক্লাস কিনা। যদি ফার্স্ট ক্লাস হয়ে থাকে তাহলে এটা ইয়েস দিও, আর যদি আগেও আমার সাথে ক্লাস করে থাকো তাহলে এটা নো দিও, আমরা একটা পোল দিব আর কি। আমরা তোমাদের ক্লাস চলাকালীন সময় আমরা অনেকগুলো পোল দেই। তো এমন পোল থাকে, আমাদের এমসিকিউ সলভের পোল থাকে, তারপর ইয়েস নো কিছু পোল থাকে। চলো আমরা একটু শুরু করি ফার্স্ট পোলটা দিয়ে। আচ্ছা, ফাহাদ বলছো এসএস নিবা, কিসের এসএস নিবা, এখন তো কিছু পড়াই নাই। ওকে, ফরিদপুর থেকে আমাদের এখানে আছো, ভেরি গুড। তাহলে চলো, আহ, আমার সাথে তোমাদের ফার্স্ট ক্লাস কি না এটা একটু জানাও ইয়েস দিয়ে, অথবা নো দিয়ে, জাস্ট যদি না হয়, যদি আগেও ক্লাস করে থাকো তাহলে এটা নো দিও। আমার পরিচয়টা তাহলে এর মধ্যে দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে আদিত্য আল রাজি, বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এতটুকু পরিচয়। আচ্ছা, তো চলো সামনের দিকে আগে। তো আমরা অনলাইন ব্যাচে কিভাবে পড়াই তার একটা তোমার একটা চ্যাপ্টারে তোমার হচ্ছে ম্যাপিং দেওয়া আছে। যেমন আজকে তোমার ফার্স্ট চ্যাপ্টার পড়তেছি, তারপর সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি আমরা অ্যাকচুয়ালি, তারপর থার্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশি। যেমন বীজগাণিতিক রাশি তো তোমার 5টা
মানে 5টা অধ্যায় রয়েছে, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, এভাবে 5টা অধ্যায় রয়েছে। তো 3.1 এই একটা চ্যাপ্টার হচ্ছে আমরা 2টা ক্লাসে শেষ করব, পরে 3.2 আমরা 2টা ক্লাসে শেষ করব, 3.3 আমরা 2টা ক্লাসে শেষ করব, 3.4 একটা ক্লাসে, 3.5 আমরা আসলে 2টা ক্লাসে শেষ করব আর কি। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো যে ইন্টারেস্টিং, আমাদের টপিকগুলো আসলে অনেক আগে থেকেই বছর রেডি করা থাকে। তারপর তোমরা হয়তো এটা জানো যে আমাদের 10 একটা এআই রয়েছে, যেখানে আসলে তোমরা যে কোনো কোশ্চেন, তোমার পড়ার যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলেই অ্যান্সার পেয়ে যাবে আর কি। তারপরে এই তো আমাকে কয়েকজন হয়তো বলতেছিল যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় তোমরা ছিলা, রাইট? বাট আমি এখানে ছিলাম না, বাট তোমাদের অনেক ভাইয়াপুরে কিন্তু এখানে রয়েছে। যেমন আমি যদি দেখি, এই দেখো শোভন ভাই এখানে আছে, এই যে তুর্য রয়েছে, আরিফ ভাই রয়েছে, তাই না, ফাইজা রয়েছে, তারপর সিয়াম রয়েছে, আর কাকে দেখতে পাচ্ছি, এই যে ফয়সাল আছে, আইমান ভাই আছে, কাইফ রয়েছে, লিমন আছে, এখানে মেহেদি ভাই আছে, জারিন এখানে আছে, রাইট? তারপর এখানে যদি দেখো দুর্জয় ভাই আছে, রাইট? আরো অনেকেই আছে। আমি তোমার মনে হয় তোমাদের সাব্বির ভাইকে খুঁজতেছিলাম, বা কেমিস্ট্রির জন্য ফারদিন ভাইয়া আছে হয়তো, বা আমি আর দেখতে পাচ্ছি না আর কি। তো আমি নাই এখানে, যেহেতু হচ্ছে আমি যাওয়া হয়নি আমার। এই তো এটা হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমাদের 25 সালের। ওকে, এই আর কি। আর আমাদের কিন্তু মাস্টার বুক অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা জানো যে আমাদের কিন্তু মাস্টার বুক গুলোর কভার, এগুলো মাস্টার বুক গুলোর কয়েকদিনের মধ্যে তোমার স্টুডেন্টরা পেয়ে যাবা। তো তোমরা জানো মাস্টার বুক আমাদের রেডি আছে। এবার চলো আমরা হচ্ছে মূল পড়াই শুরু করি, সেটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ইনশাল্লাহ এই বছর যারা যারা কৃতি শিক্ষার্থী সম্ভাবনায় আসতে পারো নাই, নেক্সট ইয়ার কিন্তু আমরা তোমাদেরকে দেখতে চাই। আচ্ছা, এখন বাস্তব সংখ্যা আসলে কি, এটা নিয়ে আমরা আলোচনা করি। সংখ্যা সংখ্যা কি এটা তো আমরা জানি, যে আমরা অঙ্ক কাকে বলি বলতো? 0 থেকে 9 কে আমরা অঙ্ক বলি না? যে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা কিন্তু অনেক সময় বলি যে এই অঙ্কটা করো, ওই অঙ্কটা লিখো, ওই অঙ্কটা সলভ করো, এগুলো তো ভুল কথা। অঙ্ক বলতে কিন্তু শুধুমাত্র আমরা 0 থেকে 9 কেই বুঝাই অঙ্ক। আর বাকি যে প্রবলেমগুলো, ওগুলোকে আমরা প্রবলেম বলবো বা গাণিতিক সমস্যা বলবো, ওগুলোকে কখনো আমরা অঙ্ক বলবো না। তো এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এগুলো ভাষাগত ব্যাপার, খুব বেসিক ব্যাপার। অঙ্ক বলতে শুধুমাত্র আমরা বুঝবো 0 থেকে 9, এটি হচ্ছে আমাদের অঙ্ক। আর ওকে, সমস্যা নাই, আমার বোর্ডে ক্যালকুলেটর আছে। চলো এবার আমরা একটু দেখি আমরা আসলে বাস্তব সংখ্যা বলতে আসলে কি বোঝাই, বা সংখ্যা আসলে কি। সংখ্যা মানে কি, যেগুলো হচ্ছে আমরা মোটামুটি যেগুলো ইউজ করি, যে সংখ্যাগুলো অঙ্ক দিয়ে আমাদের অঙ্কগুলোকে একটু অ্যারেঞ্জ করে আমরা যেই ধরনের সংখ্যাগুলো পাই, এগুলোকে আমরা সবসময় সংখ্যা বলে থাকি। যেমন এগুলো আসলে একটা সংখ্যা। আবার মনে করি যে 45, দুইটা অঙ্ক জোড়া লাগে আমি 45 পাইলাম, এটা একটা সংখ্যা। অথবা 2, 2, 2, 3, 4, 2, 3, 4, এই তিনটা সংখ্যা জোড়া লাগে আমি কত পেলাম, 234, এটা একটা সংখ্যা। এখন বাস্তব সংখ্যা আসলে কি? বাস্তব ব্যাপারটা শুনে তোমার কি মনে হচ্ছে? বাস্তব মানে যেটা আসলে তুমি বাস্তবে কল্পনা করতে পারতেছো, অথবা বাস্তবে তুমি আসলে বুঝতে পারতেছো, মানে বাস্তবে তুমি অনুধাবন করতে পারতেছো, এই ধরনের সংখ্যা। এখন বাস্তব সংখ্যা আসলে কেমন হইতে পারে? আমরা তো পজিটিভ নেগেটিভ এগুলো ব্যাপারগুলোতে ধারণা আছে, তাই না? যেমন চিন্তা করো, মনে করো আমি তোমার জন্য একটা টিস্যু নিচ্ছি। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা টিস্যু পেপার। ওকে, আমাকে একটু বলো তো এখানে আসলে কয়টা টিস্যু পেপার রয়েছে? ভাই এখানে আসলে একটা টিস্যু পেপার রয়েছে, তাই না? আচ্ছা, তারপর মনে করো আমি হচ্ছে তোমার আরেকটা টিস্যু নিচ্ছে, তাহলে আমার এখানে কয়টা টিস্যু পেপার রয়েছে? ভাই এখানে 2টা টিস্যু পেপার রয়েছে। ঠিক তেমনি ভাবে আমি যদি আরেকটা নিই, তাহলে কয়টা? 3টা। আরেকটা নিই, 4টা। তার মানে আমি আসলে কিছু টিস্যু পেপারকে কাউন্ট করতেছি, 1টা 2টা 3টা 4টা। তাহলে এগুলো কি বাস্তব সংখ্যা হবে? 1, 2, 3, 4, এগুলো বাস্তব সংখ্যা হবে। অথবা 100টা টিস্যু নিলাম, 1000টা টিস্যু নিলাম, সবগুলি বাস্তব সংখ্যা। এখন মনে করো এই টিস্যুটাকে আমি হচ্ছে একদম অর্ধেক করে ছিঁড়ে ফেললাম। তার মানে এটা হচ্ছে আমাদের কয়টা টিস্যু পেপার? একটা টিস্যু পেপারের অর্ধেক, রাইট? 1-এর অর্ধেক, তার মানে কি এটা আসলে হাফ। তাহলে আমরা কি বুঝতেছিলাম, এগুলো কি আমরা কি ধরনের সংখ্যা বলতে পারি? পূর্ণ সংখ্যা বলতে পারি না? পূর্ণ সংখ্যা তো আমরা জানি যেগুলো আসলে ভগ্নাংশ না। এইগুলো কি সংখ্যা? এগুলো কি ভগ্নাংশ সংখ্যা। তার মানে বুঝতেছো তুমি বাস্তব জীবনে কিন্তু আসলে ভগ্নাংশ সংখ্যাটাও দেখতে পারতেছো।
এটা কি হাফ টিস্যু না, অর্ধেক টিস্যু, একের অর্ধেক। একের অর্ধেক মানে কি 1/2, মানে অর্ধেক টিস্যু হাফ। এই হাফকেও যদি আমি আরো হাফ করে ফেলি, এই যে আবার ছিঁড়ে ফেললাম, তাহলে দেখো তো এটাকে আমরা কি বলতে পারি, একটা টিস্যুর 1/4 বা এটাকে আমরা বলতে পারি এই যে 1/4, রাইট? ঠিক তেমনি ভাবে এটাকেও যদি আমরা ছিঁড়ি, আবার কি হয়ে যাবে এতটুকু, এটাকে আমরা বলতে পারি 1/8, তাই না? এই সবগুলো আসলে ভগ্নাংশ সংখ্যা, এবং তুমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আসলে আমি বাস্তবে দেখতে পাচ্ছি, বা বাস্তবে আমি এই সংখ্যাগুলোকে আসলে একটু ফিল করতে পারতেছি, ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে আসলে 1, 2, 3 অথবা হাফ, ভগ্নাংশ সংখ্যা, এই সবগুলো সংখ্যা আসলে তোমার বাস্তব সংখ্যা। যেমন এই দেখো পূর্ণ সংখ্যা আর এই ভগ্নাংশ সংখ্যা সবই তোমার বাস্তব সংখ্যা। এখন যদি চিন্তা করো যে আমরা আসলে পজিটিভ আর নেগেটিভ সংখ্যাগুলো কিভাবে একটু ফিল করতে পারি। মনে করো এটা তুমি, ঠিক আছে, তোমার কাছে কোনো টাকাই নেই। আচ্ছা, আমরা তো সংখ্যা রেখা বাচ্চাকালে পড়েছি অনেকবার, তাই না? সংখ্যা রেখাগুলো কি কি? এটা মনে করো হচ্ছে একটা নাম্বার লাইন, রাইট? এটা নাম্বার লাইন। নাম্বার লাইনের ঠিক মাঝখানে কি থাকে? শূন্য থাকে। যত ডান দিকে যাব তত কি হবে? পজিটিভ করে বাড়তে থাকবে। মনে আছে কিনা বলো? নাম্বার লাইনগুলো মনে আছে কিনা বলো? এভাবে করে 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 কি যাবে? একদম পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত যাবে। ঠিক তেমনি ভাবে শূন্যর বাম দিকে যাবে তোমার হচ্ছে -1, -2, -3, -4, -5, এবং করতে 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 এটা ঠিক একদম অসীম নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন তুমি চিন্তা করো, মনে করো তোমার কাছে কোনো টাকাই নেই, তোমার কাছে 0 টাকা আছে, কোনো টাকা নেই। কোনো টাকা নেই মানে কি? শূন্য, জিরো, নাথিং, কিছুই নাই তোমার কাছে, 0 টাকা, ঠিক আছে? এখন মনে করো তোমার খুব দয়ালু একজন বন্ধু আছে, তোমার খুব ভালো একটা বন্ধু রয়েছে। সেই বন্ধু হচ্ছে তোমাকে, তুমি বন্ধুর থেকে কিছু টাকা ধার নিলা, যে বন্ধু তুমি আমাকে 5টা টাকা দাও। কি বললো? যে বন্ধু তুমি আমাকে 5টা টাকা দাও, আমি একটু বিজনেস করব। তোমার বন্ধু খুবই ভালো, তো তোমার বন্ধু তোমাকে 5টা টাকা দিল, যে নাও বাবু 5টা টাকা নাও। এখন তুমি কিন্তু 5টা টাকা ঋণে আছো। আমার অনেক সময় ঋণ বলি না, ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত মানে কি? ঋণগ্রস্ত মানে হচ্ছে এমন একটা টাকা নিলাম যেটা আসলে আমার ছিলই না। তার মানে আমার কাছে 0 টাকা ছিল, এবার আমি 5 টাকা ঋণ নিলাম। ঋণ নেওয়া মানে কি? আমার কাছে এখন আসলে যে -5 টাকা আছে, আমি ঋণে আছি বা নেগেটিভে আছে। আমার বন্ধুর এই 5 টাকাটাকে আমাকে আসলে শোধ করতে হবে, পরিশোধ করতে হবে 5 টাকা। তারপর আমি আবার জিরোতে আসবো। তারপর আমার বিজনেস করে যদি লাভ হয়, বিজনেস করে মনে করো আমি আরো 5 টাকা লাভ করলাম, তখন আমি মনে করো আবার 5-এ আসবো আর কি। তাহলে মূল কথা হচ্ছে আসলে আমাদের বাস্তব জীবনে অথবা ব্যাংকে অথবা টাকা পয়সা হিসাব যখন করতে যাই, তখন কিন্তু আসলে আমাদের ঋণাত্মক নাম্বারটা কিন্তু কাজে লাগে। যেমন মনে করো তোমার কাছে কত টাকা আছে, তুমি তোমার বন্ধু থেকে 5 টাকা ঋণ নেওয়ার পরে আমি তোমাকে এখন বলতে পারি তোমার কাছে কত টাকা আছে। 5 টাকা আছে, ওই 5 টাকা আসলে তোমার। তোমার কি টাকা ফেরত দিতে হবে তোমার ফ্রেন্ডকে? তাহলে অ্যাকচুয়ালি তোমার কাছে আসলে -5 টাকা, মানে 5 টাকা তুমি ধার করেছো কারো থেকে, তুমি শূন্যতে ছিলা, তুমি 5 টাকা ধার করার পরে ঋণাত্মকে চলে গেছো। তুমি যখন বিজনেসটা শুরু করলো অনেক কঠোর পরিশ্রম করে, তুমি তোমার বন্ধুকে 5 টাকা পরিশোধ করে দিলা, তখন তুমি আবার জিরোতে আসবা, আবার পরিশ্রম করে তুমি আবার 5 টাকা ইনকাম করলে তুমি আবার পজিটিভে চলে যাবে আর কি। তার মানে আমরা বুঝলাম যে আসলে 5 টাকা নয়, $1,000,000 নিয়ে কাজ করব। তুমি শুরুতে যদি $1,000,000 নিয়ে কাজ করা শুরু করো, তোমার পুরো $1,000,000টাই ওয়েস্ট চলে যাবে। তো সবসময় মাথায় রাখবা, স্টার্ট করবা সবসময় ছোট থেকে, সবসময় একদম ছোট থেকে স্টার্ট করবা। আস্তে আস্তে এই 5টা টাকাটাকেই আস্তে আস্তে এই ইনফিনিট পর্যন্ত নিয়ে যাবা, $1,000,000-এ নিয়ে যাবা। শুরুতে যদি তুমি কল্পনা করো যে তুমি প্রথমেই $1,000,000 ইনভেস্ট করে ফেলবা, ওই $1,000,000 তোমার কে দিবে? এত ভালো বন্ধু তোমার থাকার কথা না, বা এত ভালো মানুষ থাকার কথা না। আর এটা তোমার জন্য উচিত হবে না। সামনে তো অনেকেই বিজনেস করবা এখানে, তো মাথায় রাখবা সবসময় ছোট জিনিস দিয়ে শুরু করবা। যে কোনো বিজনেসের ফান্ডামেন্টাল তোমার বোঝার জন্য ছোট দিয়ে শুরু করবা, আস্তে আস্তে এটাকে বড় করবা। আচ্ছা, তো এই তো আমরা জাস্ট একটু নর্মাল খুবই র্যান্ডম আলোচনা করলাম আর কি। তার মানে আমরা বুঝতেছি যে এই সংখ্যাগুলোকে আসলে আমরা বাস্তবে অনুধাবন করতে পারি, এই সবগুলো আসলে বাস্তব সংখ্যা। এখন এইগুলোর মধ্যে থেকে আমাদের বেশ কয়েকটা জিনিস শিখতে হবে, এগুলো হচ্ছে আমরা এখন শিখবো। সেটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলা হয়। ন্যাচারাল নাম্বার অথবা এটাকে আমরা হচ্ছে কাউন্টেবল নাম্বার বলে থাকি। কিভাবে কাউন্টেবল নাম্বার? ধরে নাও এই যে আমি একটু আগে তোমাকে টিস্যু গনাইলাম না, যে একটা টিস্যু, 2টা টিস্যু, 3টা টিস্যু, 4টা টিস্যু, এইভাবে গনাইলাম না তোমাকে, টিস্যু গুলো গনাইলাম না। এইগুলি হচ্ছে কাউন্টেবল নাম্বার। কাউন্টেবল নাম্বার কাউন্ট কোথা থেকে শুরু হয়? শুরু হয় 1 থেকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অথবা তোমাদের স্কুলের যে রোল নাম্বার গুলো দেওয়া হয়,
রোল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয় নাকি 0 থেকে শুরু হয়? রোল নাম্বার 1 বড় নাকি রোল নাম্বার 0 বড় বলো? মনে করো যে স্কুলে সবচেয়ে সেরা রেজাল্ট করছে, সবচেয়ে ভালো রেজাল্ট করছে, তারে কি তুমি রোল 1 দিবা নাকি রোল 0 দিবা? আমাকে একটু বলো, তোমাদের 9 বছরের অভিজ্ঞতা অনুযায়ী তোমাকে কি বলা হয় যে ক্লাস 9-এ উঠে গেছো, এই ক্লাস 9-এ উঠা অবস্থায় এতদিন যে তোমরা পরীক্ষা দিচ্ছ, ক্লাস 8 পর্যন্ত 8টা বছর, স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট যে করে তার রোল কত দেওয়া হয়? রোল 1 দেওয়া হয় নাকি রোল 0 দেওয়া হয় বলো? শুনছো জীবনে কারো কোন স্কুলে কারো রোল 0? তো এটা কি কেন হয়? এটা হচ্ছে আমরা আসলে কাউন্টেবল নাম্বারের জন্য আমরা করি। তো কাউন্টেবল নাম্বার কারা? যেটা 1 থেকে শুরু হবে, 1 2 এবং পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8, এভাবে করতে 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 তোমার একদম অসীম পর্যন্ত যাবে। এটাকে বলা হয় তোমার হচ্ছে কাউন্টেবল নাম্বার। 0 থেকে কিন্তু শুরু হচ্ছে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার, কাউন্টেবল নাম্বার। আমরা সেট যখন পড়বো তখন তুমি দেখবা যে এটাকে আসলে আমরা এইভাবে প্রকাশ করি, ন্যাচারাল নাম্বারে n আর ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 5 6 এভাবে আমরা হচ্ছে এটাকে প্রকাশ করি আর কি। যেহেতু হয়তো তোমরা এখন সেট পড়ো নাই, তো এটা হয়তো এখন বুঝবা না, তো সমস্যা নেই। তাহলে বাট মাথায় রাখবে এইভাবে যে আচ্ছা আমার স্কুলের রোলগুলো কেমনে শুরু হয় জানি, 1 2 3 4 এভাবে। তাহলে মানে এটাই হচ্ছে কাউন্টেবল নাম্বার, অথবা আমরা এটা বলবো স্বাভাবিক নাম্বার, অথবা তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বার। সবসময় আমাদের ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক নাম্বার এটা মাথায় রাখতে হবে। তোমার কোশ্চেন থাকবে যে নিচের কোনটি ন্যাচারাল নাম্বার, বিভিন্ন সেট দেওয়া থাকবে, তখন তোমার হচ্ছে এই যে আব্দুল্লাহ আল তাইফ হচ্ছে ওর স্কুলে 0 দিয়ে শুরু হয়। সবাই তো আব্দুল্লাহ আল তাইফকে চিনে রাখো, এই যে রিয়নের 0 দিয়ে শুরু হয়। বাহ, তোমাদের স্কুলগুলোর নাম একটু বলে রাখো, আমি একটু দেখবো তোমাদের স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট যে করে তার 0 দিয়ে কেন শুরু হয়। তোমাদের শিক্ষকদের হয়তো বা কোনো এক্সপ্লেনেশন থাকবে, সেই ব্যাখ্যাগুলো শুনতে চাই। মেবি আমরা একটা নোবেল পাওয়ার দ্বার প্রান্তে আছি। আচ্ছা দেখ, ওরাও মজা করছে, আমি মজা করলাম। তারপর তোমার হচ্ছে ভাই আমাদের শিখতে হবে মৌলিক নাম্বার, বা আমাদের আসলে প্রাইম নাম্বার কারা। তো প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হচ্ছে ওই নাম্বার গুলো যেই সংখ্যার শুধুমাত্র তোমার 2টা উৎপাদক থাকবে। 2টা উৎপাদক থাকবে। উৎপাদক মানে কি আসলে? আচ্ছা উৎপাদক মানে কি আসলে? উৎপাদক বলতে আচ্ছা উৎপাদক মানে তো বুঝো, মনে করো একটা সংখ্যা, এটাকে মনে করো আমি একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। যেই সংখ্যাগুলোর গুণফল আকারে ওই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি, ওই সংখ্যাগুলোকে বলবো ওই সংখ্যার উৎপাদক। আচ্ছা বেশি ঘুরে ফেলছে, একটু দেখো। মনে করো তোমার কাছে 4 আছে, আচ্ছা বা একটু ছোট করলে কি, মনে করো 2 আছে তোমার কাছে। এই 2 কে আমি কিভাবে লিখতে পারি? 2 into 1 লিখতে পারি না? তাইলে এই 2 আর 1 হবে এই 2 এর উৎপাদক। এইগুলো তো মনে হয় বাচ্চাকালে পড়ে আসছো, তারপরে রিভিশন দিচ্ছে। আবার মনে করো তোমার কাছে 4 আছে, এই 4 কে তুমি কিভাবে লিখতে পারো? এভাবে লিখতে পারো না, 2 into 2, 2 দুগুণে 4। তাহলে এই 2 হচ্ছে 4 এর উৎপাদক। আবার 4 কে তুমি কিভাবে লিখতে পারো? 4 into 1 লিখতে পারো না? 4 দুগুণে 4 একে 4। তাহলে এই 4 আর 1 ও তোমার হচ্ছে 4 এর উৎপাদক। তার মানে আমরা কি দেখলাম? 4 এর উৎপাদক কারা কারা? 1 ও 4 এর উৎপাদক, 2 ও 4 এর উৎপাদক, আবার 4 এর নিজের উৎপাদক। কেমনে? এই যে 2 দুগুণে 4, 4 একে 4, এইভাবে আর কি উৎপাদক আমাদের বের করা হয়। আবার মনে করো 6 আছে, 6 এর উৎপাদক কারা কারা? 2 into 3 6, আবার 6 কে আমরা লিখতে পারি না 1 into 6। তাহলে 6 এর উৎপাদক কারা কারা? 1 2 3 আর 6, এই হচ্ছে 6 এর উৎপাদক। এইভাবে হচ্ছে আমরা উৎপাদক গুলো বের করি। এখন তুমি দেখো তো 6 এর উৎপাদক কয়টা? 6 এর উৎপাদক কিন্তু 4টা। 4 এর উৎপাদক কয়টা? 4 এর উৎপাদক হচ্ছে 1 2 4, 3টা। 2 এর উৎপাদক কারা? 1 আর 2, 2টা। এখন মৌলিক সংখ্যা হওয়ার জন্য তোমার ক্রাইটেরিয়া কি? বা ওকে, মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা যেই সংখ্যা কেবলমাত্র 2টা উৎপাদক থাকবে, আর উৎপাদক গুলো কারা কারা? ওই সংখ্যা নিজে এবং 1। অথবা একটু সহজভাবে যদি বলতে চাই যে তোমার কোনো একটা সংখ্যার 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া আর যদি কোনো উৎপাদক না থাকে, তাহলে আমরা এটা বলবো মৌলিক সংখ্যা। আই থিংক তোমার মৌলিক সংখ্যা আগে অনেকবার পড়ে আসছো, তো তোমাদের জানার কথাই আর কি। যেমন মনে করো 2 কে তুমি শুধুমাত্র 2 দিয়ে ভাগ করলে তুমি নিঃশেষে ভাগ পাবা, আর 2 কে 1 দিয়ে ভাগ করলে তুমি আসলে নিঃশেষে বিভাজ্য পাবা আর কি। তাহলে মনে করো 3 এর উৎপাদক কারা কারা? 1 আর 3। আবার মনে করো 4 এর উৎপাদক কারা কারা? 1 2 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 কিন্তু আসলে মৌলিক সংখ্যা হবে না, 3 হবে আমাদের মৌলিক সংখ্যা। কেন 3 মৌলিক সংখ্যা? কারণ 3 এর শুধুমাত্র 2টা উৎপাদক রয়েছে, 1 আর 3 সেই নিজে। তো এটাই হচ্ছে আমাদের আসলে মৌলিক সংখ্যা। তা আমরা দেখতে পাচ্ছি যে এরকম মৌলিক সংখ্যা আমাদের কারা কারা রয়েছে। এই যে 2 3 5 7 11 13 17 19 23 29,
এই সবগুলি মৌলিক সংখ্যা, এই সবগুলোর মধ্যেই শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই। এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। রিয়ন বলছে বুঝলাম না, কোন পার্টটা বুঝছো না একটু আমাকে বলো। তোমরা কি মৌলিক সংখ্যা আগে কখনো পড়ো নাই? মৌলিক সংখ্যা জীবনও পড়ো নাই? এটা আমাকে একটু পড়লে একটু জানাও তো, তোমরা মৌলিক সংখ্যা আগে থেকে পড়ছো কিনা। ভালো করে বুঝান সারা। সারাকে এখানে, আমার নাম তাদিত্য। এটা আগে বলো তো, মৌলিক সংখ্যা তোমরা আগে কখনো পড়েছো কিনা? স্যার কয়টা বাজে ক্লাস শেষ হবে? ক্লাস শেষ হবে আমাদের 8টার সময়, আমাদের 1.5 ঘন্টা ক্লাস হয়। মৌলিক সংখ্যা তোমাদের আগে থেকে পড়ে আসার কথা, এই জন্য আমি আসলে ওইভাবেই পড়াচ্ছি। আমি জানি তোমাদের আগে থেকে পড়া আছে, কারণ মৌলিক সংখ্যা কিন্তু ক্লাস 6-7 থেকে পড়ানো হয়, তোমরা এখন 9-এ পড়ো, তো তোমাদের জানার কথা। যদি না জানো আমি আর একটু ভালো করে পড়াবো। নুসরাত জাহান খুবই এংরি বলছো, কি ক্লাস এগুলো? এটা ভাই আমাদের জেনারেল ম্যাথের ক্লাস এবং আমাদের প্রথম চ্যাপ্টারের ক্লাস, বাস্তব সংখ্যার ক্লাস। আই থিঙ্ক তুমি রং ক্লাসে চলে আসছো। ওকে, হারুন হচ্ছে 1 বলতেছো, 1 মানে কি? 1 কি মৌলিক সংখ্যা নাকি? এটা পরে আমি কোশ্চেন বলবো। আমি যে জিজ্ঞেস করেছি মৌলিক সংখ্যা তোমরা আগে পড়েছো কিনা। জি স্যার পড়ছি, মাইশা বলছে পড়ছি। তাহলে তোমার এখানে অনেকে কিন্তু এমন ভাবে বলতেছো যে ভাই স্যার কি বলছেন কিছুই বুঝতেছি না। আমার তো মনে হচ্ছে তোমার মৌলিক সংখ্যা কোনো পড়োই নেই। যদি একদমই না পড়ে থাকো তারপর আমার ওইভাবে ব্যাকআপ আছে, আমি ওইভাবে পড়াইতে পারবো তোমাকে। ওকে, তাওহিদুল ইসলাম বলছে না স্যার পড়ি নাই। ওকে ভেরি গুড। ওকে, সাবরিনা বলছে ইয়েস স্যার পড়েছি। আচ্ছা, অনেকেই পড়েছো, তোমরা অনেকেই আসলে পড়ো নাই। এই যে যারা একদমই পড়ো নাই তাদেরই প্রবলেম ফেস হচ্ছে, তো একটু মনোযোগ দিয়ে পড়ো আর কি, ঠিক আছে। নুসরাত জাহানের হচ্ছে ইন্টারনেট সমস্যা আমার, তাই কিছু বুঝতেছি না। আহারে নুসরাত, তুমি একটু ভাইয়া একটু তুমি বের হয়ে আবার জয়েন হও, দেখা যাক কি হয়। এটা কি ক্লাস 10 এর ব্রু? না ব্রু, এটা ক্লাস 10 এর না, এটা ক্লাস 9 এর ক্লাস। আর ব্রু কি জিনিস পড়ি নাই। আচ্ছা ওকে, আমি বুঝতে পেরেছি এখানে অনেকে পড়েছো এবং অনেকেই হচ্ছে পড়ো নাই। তাহলে চলো আমরা একটু যারা পড়ো নাই তাদের মতো করে পড়াই। আচ্ছা ভাইয়া, চিন্তা করে দেখো, এমন একটা সংখ্যা আছে, এমন একটা সংখ্যা, চিন্তা করো এমন একটা সংখ্যা আছে যাকে তুমি শুধুমাত্র 1 দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য যাবে, মানে ভগ্নাংশ আসবে না, নিঃশেষে বিভাজ্য যাবে। এবং ওই সংখ্যা, মনে করো ক একটা সংখ্যা, মনে করো ক একটা সংখ্যা, তো তুমি ক কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে তুমি হচ্ছে একটা ভাগফল পাবা, নিঃশেষে ভাগফল পাবা। হ্যাঁ, এবং ক কে তুমি শুধুমাত্র ক দিয়ে ভাগ করতে পারবা, তাছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে তুমি এটাকে ভাগ করলে তুমি পূর্ণ সংখ্যা পাবা না, বা এটা নিঃশেষে তোমার বিভাজ্য হবে না। এই ধরনের সংখ্যাগুলোকে বলি হচ্ছে আমরা মৌলিক সংখ্যা। এবার চলো আমরা একটু উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিয়ে বুঝাই। যেমন মনে করো 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, কেন 2 মৌলিক সংখ্যা? 2 মৌলিক সংখ্যা কারণ 2 কে তুমি 1 দিয়ে ভাগ করলে তোমার 2 আসতেছে, এবং 2 কে ওই নিজের সংখ্যা, ওই যে ক কে ক দিয়ে ভাগ করলাম না একটু আগে, দেখো কি করলাম, 2টা সংখ্যা দিয়ে ভাগ করবো। যে ধরে নাও ক যেটা, কই হচ্ছে আমাদের এখন 2, তাহলে আমরা কি করব, 2 কে প্রথমে 1 দিয়ে ভাগ করব। তাই 2 কে আমরা 1 দিয়ে ভাগ করলাম, কি হবে 2 হবে। এবার 2 কে চল 2 দিয়ে ভাগ করবে, ক কে ক দিয়ে ভাগ করলাম, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। দেখো তো আমরা একদম কি পূর্ণ সংখ্যা পেলাম না, মানে নিঃশেষে বিভাজ্য গেছে। এখন তুমি চিন্তা করে দেখো তো এমন আর কোন সংখ্যা আছে কিনা যাকে তুমি 2 দিয়ে ভাগ করলে, মানে 2 কে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি নিঃশেষে বিভাজ্য পাবা? আছে এমন সংখ্যা? তুমি 2 কে 3 দিয়ে ভাগ করে দেখো তো, এটা হবে? আর এটা তো ভগ্নাংশ হবে। 2 কে তুমি 5 দিয়ে ভাগ করে দেখো তো, এটা কি পূর্ণ সংখ্যা তুমি আর পাবা? পাবা না। তাহলে 2 এর শুধুমাত্র 2টা উৎপাদক রয়েছে, একটা তোমার 1, একটা তোমার হচ্ছে 2, সেই সংখ্যা নিজেই। এই কথাটাই বলা হয়েছে, একদম সিম্পল কথা। ওই সংখ্যাগুলোকে আমি মৌলিক সংখ্যা বলবো, লিখো, ওই সংখ্যাগুলোকে আমি মৌলিক সংখ্যা বলবো যাকে আমি শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে করলে আর নিঃশেষে বিভাজ্য হবে না। এবার চলো আমরা দেখি 3 কি মৌলিক সংখ্যা নাকি। এই যে 3, ভাইয়া দেখো তো 3 কে আমি 1 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে। 3 কে আবার ওই সংখ্যা নিজে, মানে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 তোমার 1 হবে।
এখন তুমি কল্পনা করো তো 3কে তুমি আর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য পাও। মনে করো 3কে তুমি 2 দিয়ে ভাগ করতে চাও, দেখো তো ভাইয়া কত পাও, 1.5 পাবা না? পূর্ণ সংখ্যা পাইছো, নিঃশেষ বিভাজ্য গেছে, যায় নাই তো। তার মানে আমরা বলবো 3ও আসলে মৌলিক সংখ্যা। এবার তুমি কল্পনা করো 4কে, দেখো তো ভাইয়া 4কে তুমি 1 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। আবার 4কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 1 হবে। এখন তোমার মাথায় আসতে হবে যে 4কে কি আর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য যায় কিনা? ভাইয়া তো যায়। 4কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য যায়, তাহলে কত? যে 2। তাহলে কি 4 কি মৌলিক সংখ্যা হবে? মৌলিক সংখ্যা হওয়ার কন্ডিশন কি ছিল? শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা নিজেকে দিয়ে ভাগ করলে আমার নিঃশেষ বিভাজ্য হইতে হবে, অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হওয়া যাবে না। কিন্তু 4-এর জন্য আমরা দেখলাম যে আসলে 4-এর 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরেকটা সংখ্যা আছে যেটা কিনা 2, যার মাধ্যমে 4 নিঃশেষ বিভাজ্য যায়। তাহলে আমরা বলবো 4 মৌলিক সংখ্যা না। ঠিক এমনি ভাবে 5-এর জন্য ট্রাই করে দেখো, দেখবে 5 তোমার মৌলিক সংখ্যা। 6-এর জন্য ট্রাই করে দেখো, 6-কে দেখো 6কে তুমি 1 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। আবার 6কে 6 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 1 হয়। এবার দেখো তো 6কে 1 আর 6 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি পূর্ণ সংখ্যা পাও কিনা ভাগফল। যেমন 6কে মনে করো আমি 2 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? হ্যাঁ 3 পাইলাম। আবার 6কে মনে করো আমি 3 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 2 পাইলাম। তাহলে মানে 2 আর 3 এমন সংখ্যা আছে যেটা দিয়ে আসলে 6কে আমি ভাগ করতে পারি। 1 আর 6 ছাড়াও 2 আর 3 এমন সংখ্যা আছে যেটা দিয়ে আমি 6কে ভাগ করতে পারি। তাহলে 6 হবে না মৌলিক সংখ্যা। একবার অনেক প্র্যাকটিসের ব্যাপার, এখন তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, সবগুলো সংখ্যা ধরে ধরে। যারা একদমই নতুন, তোমাদের এখন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, সবগুলো সংখ্যা ধরে ধরে তোমার চেক করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। আমার মোটামুটি আমি বুঝাই ফেলছি। এখন ভাই তোমার এই সংখ্যাগুলো নিয়ে চেক করতে হবে যে তারা মৌলিক সংখ্যা কি না। এগুলো মৌলিক সংখ্যা, বাট তোমার এখন যে কোনো সংখ্যা দিয়ে তুমি চেক করবা যে এটা কি মৌলিক সংখ্যা কিনা। আশা করি বুঝতে পারছো, এটা আমাকে জানো। এবার মৌলিক সংখ্যা কারা কারা বুঝতে পেরেছো কি? তাহলে মৌলিক সংখ্যা কি পাইলাম আমরা? যে মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমরা আসলে জাস্ট 2টা মাত্র উৎপাদক হওয়া লাগবে কোন একটা সংখ্যার, সেটা কি 1 এবং ওই সংখ্যা নিজে। তাছাড়া অন্য কোনো উৎপাদক যদি থাকে বা অন্য কোনো সংখ্যা যদি আমি ভাগ করি, যদি এটা বিভাজ্য হয়ে যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, ওকে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এটা কিন্তু খুবই ইজি টপিক। তারপর দেখলাম তোমরা অনেকে নাকি এটা পড়ে আসোনি কখনো, তার জন্য একটু দেখাই দিলাম। আচ্ছা, এবার যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলো আসলে তোমার 2 এর অধিক তোমার হচ্ছে উৎপাদক থাকবে আর কি। তো আচ্ছা চলো, দুইয়ের অধিক বলতে বোঝাচ্ছি যে তোমার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো অনেকগুলো উৎপাদক থাকবে, 2টা বা 3টা, ওইগুলোকে বলবো হচ্ছে আমরা যৌগিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার যেগুলো বললাম তো, তোমার একদম পূর্ণ সংখ্যা 1 2 ভগ্নাংশ না, ওইগুলো আসলে আমাদের পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা বলা হয় আর কি। তাহলে আমরা কি বলতে পারি? এই যে 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা। ঠিক তেমনি ভাবে 0 আমার পূর্ণ সংখ্যা, আবার -1 ও পূর্ণ সংখ্যা, -2 ও পূর্ণ সংখ্যা, -3 ও পূর্ণ সংখ্যা, এই সবগুলি তোমার পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। তার মানে আমরা বুঝতেছি যে পূর্ণ সংখ্যা তোমার 0 হইতে পারে, তোমার পজিটিভ নাম্বার গুলো হইতে পারে, আবার তোমার নেগেটিভ নাম্বার গুলো তোমার পূর্ণ সংখ্যা হইতে পারে। ঠিক আছে ভাইয়ারা? তো এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা যখন বলবো তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন হচ্ছে আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। 1 2 3 4 5। বলো তো এগুলো আবার কি সংখ্যা? এগুলোকে আমরা আবার ন্যাচারাল নাম্বার বলতে পারি বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তোমাকে যদি কখনো বলা হয় যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন তুমি এই পার্টটা নিয়ে কাজ করবা, যে -1 -2 -3 -4, এই পার্টটা নিয়ে তুমি কাজ করবা যখন আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ভাই এটা কি? এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে ভাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন তোমাদের মাথায় কোশ্চেন হতে পারে না, তাহলে ভাই জিরোটা আসলে কি? জিরো কি? জিরো কি ঋণাত্মক নাকি ধনাত্মক? আচ্ছা, যদি তোমাকে কখনো বলা হয় মানে জিরোকে তোমার ইনক্লুড করতে হবে, তখন তুমি আসলে ডিরেক্ট ধনাত্মক বলতে পারবে না, তখন তোমার বইটা বলতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি ভাইয়া? এই যে অঋণাত্মক। অঋণাত্মক মানে কি? ঋণাত্মক না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে তুমি হচ্ছে 0
1 2 3 4 এইভাবে চলতে থাকবে আর কি। মানে 0 ঋণাত্মক না কিন্তু ধনাত্মক কিনা আমি বলতে পারতেছি না। এই জন্য আমাদের যদি কখনো বলা হয় যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন তুমি 0 1 2 3 4 দিয়ে শুরু করবা। এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করি, মাথায় রাখো ভালো করে একটু, এটা একটু ভালো করে শিখে রাখো ভাইয়া, এই তিনটা জিনিস ভালো করে শিখে রাখো। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? 1 2 3 4 5, যেটা 1 থেকে শুরু হচ্ছে এটাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, মাথায় রাখো ভালো করে দেখো। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা? এই যে -1 -2 -3 -4 -5 -6 এভাবে করতে করতে আপ টু ∞ পর্যন্ত, এটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন আমাকে বলা হবে তখন আমি এটাকে 0 ইনক্লুড করব। তোমরা প্যাচ লাগাবা এই দুটার মধ্যে, এটা আর এটা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে। মাথায় রাখবা ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে আমি এখানে 0 কে ইনক্লুড করব না, কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা বললে আমি 0 কে ইনক্লুড করব। 0 সহ 1 2 3 4 5 6, এটা কিন্তু আমাদের এমসিকিউ তে আসবে এবং এটা কিন্তু অনেক ধরা খাবা তোমরা, আশা করি বুঝতে পেরেছো। ওকে চলো, ওকে বলছে স্যার এগুলো জানি, ভেরি গুড, জানলে তো খুবই ভালো। এই দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমার এখানে দেওয়া আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এবার চলো আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমরা এখন পড়বো, সেটা হচ্ছে তোমার সহমৌলিক সংখ্যা অথবা কো প্রাইম নাম্বার। আমরা একটু আগে শুধুমাত্র প্রাইম নাম্বার শিখেছি, এবার হচ্ছে কো প্রাইম নাম্বার আমরা শিখবো, বা সহমৌলিক সংখ্যা। এই ব্যাপারটা কি? সহজ ভাষায় যদি আমরা বলি, সহমৌলিক সংখ্যা বা দুইটা সংখ্যা, আমরা সহমৌলিক সংখ্যা তুলনা করতে পারবো আর কি, মানে দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক কি সহমৌলিক না আমরা এটা বের করবো। তার মানে সহমৌলিক সংখ্যা বের করার জন্য আমার আসলে দুইটা সংখ্যা লাগবে। যেমন মনে করো মৌলিক সংখ্যা, কোন একটা সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা না, এটা কিন্তু জানার জন্য আমার আসলে একটা ওই সংখ্যাটা জানলেই হইতো। এখন সহমৌলিক সংখ্যাটা আসলে আমরা তুলনা করি দুইটা সংখ্যার মধ্যে, যে দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক কি সহমৌলিক না। মাথায় রাখো সহমৌলিক হওয়ার জন্য মৌলিক সংখ্যা হইতে হবে এটা কিন্তু নেসেসারি না, বুঝো ব্যাপারটা। সহমৌলিক হওয়ার জন্য মৌলিক হওয়া লাগবে না, সহমৌলিক সংখ্যা হওয়ার জন্য মৌলিক সংখ্যা হওয়া লাগবে না, আমাদের নর্মাল যৌগিক সংখ্যাও সহমৌলিক হইতে পারে। চিন্তা করো কি ভাবে সহমৌলিক সংখ্যাটা আসলে কি। সহমৌলিক সংখ্যাটা হচ্ছে, মনে করো দুইটা সংখ্যা আছে 2 আর 3, আমরা এবার হচ্ছে উৎপাদক বের করব। 2 এর উৎপাদক কে কে বলতো? 2 এর উৎপাদক হচ্ছে 1 আর 2। এবার আমরা মনে করো 3 এর উৎপাদক বের করবো। 3 এর উৎপাদক কে আর কারা বলতো? 1 আর 3 না ভাইয়া? সহমৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে দুইটা সংখ্যার মধ্যে এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকবে না। দেখো এখানে আমাদের উৎপাদক কি কি আছে? 2 এর উৎপাদক হচ্ছে 1 আর 2, 3 এর উৎপাদক কত? 1 আর 3। তাহলে দেখো তো এদের কমন উৎপাদক কি? শুধুমাত্র 1 না? 1 ছাড়া তাদের আর কোনো কমন উৎপাদক নাই, তাহলে আবার বলবো 2 আর 3 পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা এবার তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া তাহলে একটু দেখি তো সহমৌলিক না এটা কেমন। আচ্ছা আগে সহমৌলিক গুলো শেষ করি। মনে করো 2 আর 5 আছে, তোমার 2 আছে আর 5 আছে। 2 আর 5 কি পরস্পর সহমৌলিক কিনা? প্রথমে কি করব? 2 এর উৎপাদক বের করব। 2 এর উৎপাদক মানে কি? 1 আর 2। 5 এর উৎপাদক কারা কারা? 1 আর 5, তাই তো? তাহলে এবার একটু চিন্তা করে দেখো তো যে তোমার এখানে 1 ছাড়া আর কি কোনো কমন উৎপাদক আছে? 1 ছাড়া আর কি কোনো কমন উৎপাদক আছে? নাই। তাহলে 1ই হচ্ছে কমন, তাহলে আমরা বলবো 2 আর 5 পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা এবার চলো 2 আর 5 না করে 4 আর 5 করি। মনে করো 4 আর 5। দেখো তো ভাই 4 আর 5 এর মানে 4 এর উৎপাদক কারা কারা? ভাই আমরা 4 এর উৎপাদক জানি 1 2 আর 4, আমরা শিখেছি একটু আগে দেখেছি যে 4 এর উৎপাদক হচ্ছে 1 2 আর 4। 4 আর 5 কি পরস্পর সহমৌলিক? অ্যান্সার হচ্ছে ইয়েস, তারা পরস্পর সহমৌলিক। কারণ কি? 1 ছাড়া তাদের আর কোনো কমন উৎপাদক নাই। দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে বাট এখানে 2 নাই, এখানে 4 আছে কিন্তু এখানে 4 নাই, আবার এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই। তার মানে তাদের একটা কমন উৎপাদক, সেটা মাত্র 1, এই জন্য তারা সহমৌলিক। আচ্ছা এবার মনে করো তোমার কাছে মনে হইতে পারে যে তাহলে ভাই সহমৌলিক ছাড়া আর কে কে আছে? মনে করো এমন আছে 4 আছে আর 6 আছে। ভাই 4 এর উৎপাদক কারা কারা? 1 2 আর 4 নিচে,
6 এর উৎপাদক কারা কারা? 1 2 3 আর 6 নিজে, তাই তো? এখন কোশ্চেন হচ্ছে 4 আর 6 কি পরস্পর সহমৌলিক কি সহমৌলিক না? সহমৌলিক হওয়ার কন্ডিশন কি ছিল? শুধুমাত্র একটা কমন উৎপাদক থাকবে, সেটা হচ্ছে 1। শুধুমাত্র একটা কমন উৎপাদক থাকবে 1, যদি তা হয় তাহলে সহমৌলিক। আর যদি একাধিক কমন উৎপাদক থাকে তাহলে সহমৌলিক না। খেয়াল করে দেখো তো 4 আর 6 এর উৎপাদক গুলো কাকা কে কে? 1 2 4 আর 6 এর জন্য হচ্ছে 1 2 3 6, 6 গেল এই যে 6। খেয়াল করে দেখো 4 এর উৎপাদক 1, 6 এর উৎপাদক 1, এতটুকু হলে ঠিক ছিল। কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরেকটা কমন উৎপাদক আছে, সেটা হচ্ছে তোমার 2, এই যে 2। তার মানে আমরা বুঝে গেলাম যে 4 আর 6 এর দুইটা কমন উৎপাদক আছে, একটা 1 আর একটা 2। তার মানে এটা আসলে সহমৌলিক সংখ্যা হবে না, রাইট? তাহলে এটা তোমার সহমৌলিক সংখ্যা হবে না। এবার চলো আমরা, মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা আসলে ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি এটা বের করতে পারি। অ্যাকচুয়ালি মানে কি, এটা আসলে কি হয় দেখো। দেখো মনে করো এই যে কি করবা তোমরা চেক করার জন্য, কি করবা তোমরা চেক করার জন্য না ভাগ করে ফেলবা। এই যে 2 আর 3, 2 আর 3 কে ভাগ করে ফেলবা, 2 আর 3 ভাগ করে ফেললা। পরে 4 আর 5 কে ভাগ করে ফেলবা, এই যে 4 আর 5 কে ভাগ করে ফেলবা। দেখবা তারা আর কোনো কাটাকাটি যায় না, যেহেতু তাদের মধ্যে 1 ছাড়া আর কোনো কমন উৎপাদক নাই, তার মানে তারা কাটাকাটি যেতে পারে না। কিন্তু একটু আগে যে আমরা লিখলাম যে 4 আর 6, এই 4 আর 6 কে তুমি যদি ভাগ করো, তুমি কিন্তু দেখবা তারা কিন্তু 2 দিয়ে কাটা যায়। এই 4 কে 2 দিয়ে কাটলে 2 হয়, আর 6 কে 2 দিয়ে কাটলে 3 হয়, মানে 2/3। কেমনে কাটাকাটি গেল? এই যে তাদের কমন উৎপাদক আছে 2, এই 2 আসলে 2 দিয়ে কাটা চলে যায়। তার মানে আমরা বুঝলাম যে কোনো দুইটা সংখ্যার যদি সহমৌলিক কি সহমৌলিক নেই এটা আমাকে চেক করতে বলা হয়, তাহলে আমাদের কি করতে হবে? দুইটা সংখ্যাকে ভাগ করে দেখবো। তুমি চাইলে এটা ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। ভাগ করে আমরা দেখবো যে এরা কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা বলবো এটাকে সহমৌলিক, পরস্পর সহমৌলিক না। এই যে তাহলে 4 আর 6 পরস্পর সহমৌলিক না, যে তারা কাটাকাটি গিয়ে 2/3 হয়ে গেছে। যে কোনো দুইটা সংখ্যা নেই, মনে করো আমরা বলতেছি 15 আর মনে করো 12, এরা কি সহমৌলিক কি সহমৌলিক না? দেখো ভাগ করে তুমি দেখবা যে তুমি কত পাচ্ছ, 5/4 পেয়ে যাচ্ছ। তার মানে তাদের আসলে 1 ছাড়াও আরো কমন উৎপাদক আছে, যার ফলে তারা কাটাকাটি চলে যায়। আর আমরা এটাকে বলতে পারবো যে আসলে তারা সহমৌলিক না। সেটা বড় করে দিই, এটা দেখো 5, দেখো এখানে লিখলে তোমার এখানে দেখতে পারবা। তাহলে সহজ ভাষায় কি, যে কোনো দুইটা সংখ্যা সহমৌলিক কি সহমৌলিক না এটা তোমার বের করার জন্য তোমার কি করতে হবে? ওই দুটো সংখ্যাকে ভাগ করে দেবো। ক্যালকুলেটরে যদি দেখি কাটাকাটি চলে যাচ্ছে তাহলে বলবো এটা সহমৌলিক না, আর কাটাকাটি যদি না যায় তাহলে বলবো তারা আসলে সহমৌলিক। যেমন মনে করো তোমার 85 আর মনে করো তোমার হচ্ছে 56, এই দুইটা সংখ্যা কি পরস্পর সহমৌলিক কি সহমৌলিক না বলো? একে হচ্ছে সহমৌলিক, 2 হচ্ছে সহমৌলিক নয়। এবার আমার তোমাকে অ্যান্সার বলো, আমি তোমাকে একটা পোল দিব, পোলের মাধ্যমে তোমরা আমাকে একটু অ্যান্সার জানাও যে তারা কি সহমৌলিক কি সহমৌলিক না। ওকে, আমি একটা পোল দিচ্ছি, তোমরা রেডি থাকো। যেভাবে শিখিয়েছি এভাবে চেক করে দেখো যে এটা সহমৌলিক কি সহমৌলিক না। বলেন প্রিয় ভাইয়ে এবং বোনেরা। মানে এত পারফেক্টলি 50-50 আমি জীবনে দেখি নাই।
তোমরা আজকে ক্লাস করতেছো মনে হয় 85 জন, 32 জন বলছো, 32 জন বলছো 50-50, একদম 32 জন বলছো ভাইয়া সহমৌলিক 50%, বাকি 50% বলছো যে ভাইয়া সহমৌলিক না। তোমরা নিজেরাই দেখতে পারবা, এত পারফেক্ট 50-50 আমি জীবনে দেখিনি। এটাও 50%, এটাও 50%, একদম অ্যাকচুয়ালি দিক ওদিক না। এখন আমি আসলে কনফিউজ যে তোমরা কি আসলে র্যান্ডমলি আনসার করছো কিনা, সম্ভাবনা যখন পড়বা তখন বুঝাবো না আর কি, যে এত পারফেক্ট 50-50 হওয়াটা কিন্তু মানে এটা কখনো আমার হয়নি আর কি। এতদিন এত বছর যে স্টুডেন্ট পড়াইলাম, কখনো এত পারফেক্ট 50-50 কখনোই হয়নি। আচ্ছা এবার একটু বুঝো আমরা কি বলছিলাম, যে যদি দুটো সংখ্যা আমরা দেখি, এই যে 85 আর 56, বলছে দুটো সংখ্যা কি সহমৌলিক কি সহমৌলিক, এটা চেক করার জন্য। এখন পরীক্ষার হলে তো আমার এত টাইম থাকবে না, আমি উৎপাদক গুলো বের করবো, উৎপাদক গুলো বের করে দেখবো যে কারা কারা কমন আছে, একের অধিক কমন আছে কিনা। ডিরেক্ট আমরা কি করব, ক্যালকুলেটরটা নিয়ে ফেলবো। ক্যালকুলেটর নিয়ে কি লিখবো, যে 85, দুটো সংখ্যা আছে দুটো সংখ্যায় ভাগ করে দিব, 85 আর কত হচ্ছে 56, 85 ডিভাইড বাই 56 করে ফেলবো। যে এবার প্রেস করব, প্রেস করে দেখবো যে এই সংখ্যাটি আমাকে দিচ্ছে কিনা, নাকি একটু কাটাকাটি করে দিচ্ছে। দেখি, দেখো আমার কিন্তু আসলে এই সংখ্যাটাই সে ফেরত দিচ্ছে, কোনো রকম কাটাকাটি করতেছে না। যেহেতু কোনো রকম চেঞ্জ হয় নাই, মানে কোনো রকম কাটাকাটি যায় নাই, তার মানে তুমি বুঝতেছো এটা এক ব্যতীত আর কোনো তার উৎপাদক নাই, বা কমন কোনো উৎপাদক নেই, মানে তার কাটাকাটি যাইতে পারে নাই। আবার একটু সহজ ভাষায় বলি, তুমি যখন এরকম দেখবা, তুমি যখন এভাবে দেখবা যে ভাইয়া আমি ইনপুট যা দিয়েছি, মাথায় রাখো ইনপুট যা দিয়েছি আমার আউটপুট বা রেজাল্টও তাই আসছে, যদি এমন কানেকশন হয় তখন আমরা এটাকে বলবো সহমৌলিক সংখ্যা। তাহলে কি হবে, এটা কি সংখ্যা, এটা ভাইয়া সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা এবার মনে করি এখানে 55 নাই, সরি 56 নাই, আছে 55, 55 আছে। এবার বলো কি হবে, চলো আবার দিই, 85 ডিভাইড বাই 55, দেখো তো চেঞ্জ হয়ে গেল না, বুঝো। এবার যখন আমি ইনপুট দিব দেখবো যে আউটপুটে আমার মানটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে এক ব্যতীত আরো কিছু কমন উৎপাদক আছে। এই ধরনের সংখ্যাগুলোকে বলবো আমরা সহমৌলিক নয়। মাথায় রাখো, এভাবে একটু সুন্দর করে লিখে রাখো, তাহলে মনে করো যে পরবর্তী দেখলো আর তোমরা চেঞ্জ মানে কনফিউজ হবা না আর কি। বলো এবার হয়েছে কিনা, এবার দিই, এবার একটু তোমাদের পোল দিই, এবার দেখি নিজেরা বলতে পারো কিনা, কারণ সহমৌলিক কি সহমৌলিক না এটা এটা বুঝতে পারাটাই আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এই ক্লাসে নেওয়া হয়েছে তো অলরেডি, তো অনেক স্টুডেন্ট সহমৌলিক কি সহমৌলিক নেই এটাতে অনেক বেশি সাফার করছে, যেমন তোমরা 50-50 হয়ে গেছো, যদি এত পারফেক্ট 50-50 কখনই হয় নাই। যাই হোক, আমি তোমাকে আরেকটা দিচ্ছি, আরো দুটো সংখ্যা দিচ্ছি, আমাকে একটু জানো যে সহমৌলিক কি সহমৌলিক না, যে কোনো একটা সংখ্যা দিই। মনে করো 89 আর মনে করো তোমার হচ্ছে 57, হ্যাঁ এই দুটো সংখ্যা কি সহমৌলিক কি সহমৌলিক না আমাকে জানো, আমি তোমাকে এখনই পোল দিচ্ছি একটা, সিম্পল। আচ্ছা এবার 50-50 হয় নাই, বাট স্টিল মেজরিটি, আচ্ছা আমার কাছে মেজরিটি বলতে আসলে 95-94%, মানে 50% উপরেই আসলে মেজরিটি না। বাট আসলে আমাদের ব্যবস্থা হচ্ছে এরকম যে আমরা ভাবি 50% উপরেই মনে হয় মেজরিটি, বাট মেজরিটি আসলে 50% উপরে, মানে 51% এ তুমি কি বলবা, মেজরিটি বলবা? এটা কিন্তু আসলে তোমার 49 আর 51 কিন্তু একদমই কাছাকাছি, তো এটা কিন্তু আসলে মেজরিটি বলা যায় না। তো আমার ডেফিনেশনে মেজরিটি বলতে বোঝায় 90% উপরে, এটাকে বলা হয় মেজরিটি। বাট মেজরিটি
সঠিক অ্যান্সার দিতে পারো নাই, তার মানে স্টিল তোমাদের প্রবলেম আছে। দেখো দেখি কি বলছিলাম, তোমার 89 আর হচ্ছে 57, দেখি 89 আর 57 দেখেই বুঝতেছো যে তোমার হচ্ছে এখানে কোনো রকম কাটাকাটি যাবে না, আনচেঞ্জ থাকতেছে। যেহেতু কোনো রকম চেঞ্জ হয় নাই, এখানে যা ছিল ইনপুট যা আউটপুটও তাই, কোন রকম যেহেতু চেঞ্জ হয় নাই, তাহলে এটাকে আমরা কি বলবো, সহমৌলিক সংখ্যা। মানে এক নাম্বারটা দেখি 90% এর উপরে না হওয়া পর্যন্ত আমি এটা তোমাকে দিতেই থাকবো। এখন মনে করো তোমার এখানে চেঞ্জ করছি আমি কিছু একটা, কত পার্সেন্ট পারছো? 68% নাকি? হ্যাঁ 68%। আচ্ছা এবার চলো আমি আরো দুটো সংখ্যা দিই। মনে করো 90 দিলাম, আর মনে করো তোমার হচ্ছে 105 দিলাম। এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক কি সহমৌলিক না, এটা একটু আমাকে জানাও। ভাই এবার কিন্তু 90% হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত তোমার এটা একদম পারফেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আসলে সামনে আগাতে পারবো না, কারণ এরপর হচ্ছে আমি পড়বো তোমাকে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা পড়ার জন্য তোমার এই পার্টটা 100তে 100 হওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা তাহলে বাসায় তোমাদের এরকম নাম্বার নিয়ে তোমার হচ্ছে অনেক বেশি আরো ট্রাই করো, কি হয় না হয়। হ্যাঁ দেখো তাহলে এখানে এই যে 90 আর 105 দেখতেছি, দেখলে বোঝা যায় 5 দিয়ে কাটাকাটি যাবে, তাই না? তাহলে চেঞ্জ হয়ে গেছে, 6/5 হয়ে গেছে। এটা দেখলে বোঝা যাচ্ছে 5 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা কি সহমৌলিক নয়? ওকে ভেরি গুড, মোটামুটি পারছো। চলো এবার সামনে আগে আমরা মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা পড়বো। এখন ভগ্নাংশ সংখ্যা তোমরা জানোই, এই ভাগ আকারে লিখতে হবে, এটা না দেখে। এবার চলো আমরা একটু মূলদ সংখ্যা পড়বো। মূলদ সংখ্যা আসলে কি? আচ্ছা তো মূলদ সংখ্যা কারা? যে সংখ্যাগুলোকে আমি মনে করো দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে লিখতে পারবো তারাই মূলদ সংখ্যা। অথবা আমরা যদি একটু ডেফিনেশন আকারে দেই, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে দেই, ধরে নিচ্ছি মনে করো দুইটা সংখ্যা আছে, মনে করো দুইটা সংখ্যা আমি পি আর কিউ ধরতেছি, পি আর কিউ। মনে করো পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা। এরা পূর্ণ সংখ্যা কি তুমি জানো এখন। এবং এবং পি আর কিউ পরস্পর সহমৌলিক, এবং পি কিউ পরস্পর সহমৌলিক। কেমন? সহমৌলিক, সহমৌলিক সংখ্যা। পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন আমরা কোন সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলবো আমরা মূলদ সংখ্যা। যদি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আমরা প্রকাশ করতে পারি এটাকে বলবো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বাট এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে এই যে কিউ বা তোমার যে এই যে আমাদের হর, এই হরের মান 0 হইতে পারবে না, নট ইকুয়াল টু 0। ভাইয়া কি বুঝাইছেন এগুলো, কিছু বুঝি নাই। আই নো এরকম বাংলা কথা শুরুতে বুঝবা না, তো এখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা দেখবো যে আমরা কতটুকু বুঝি। ধরে রাখো যে আমরা যে সহমৌলিক সংখ্যা পড়লাম, এই যে ভাগ করা তোমাকে শিখাইলাম, যদি দুইটা সংখ্যা কিভাবে ভাগ আকারে লিখতে পারো, দুইটা পূর্ণ সংখ্যার ভাগ আকারে লিখতে পারো, তাহলে বলবো আমরা এগুলোকে আসলে মূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে আমি এইভাবে দুইটা সংখ্যার ভাগফল, পূর্ণ সংখ্যা, যে মাথায় রাখো পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। যাদেরকে প্রকাশ করতে পারবো তারা মূলদ সংখ্যা, যাদেরকে প্রকাশ করতে পারবো না তাদেরকে বলবো আমরা হচ্ছে অমূলদ সংখ্যা। একটু বুঝতে পারছো? আচ্ছা যেমন মনে করো মূলদ সংখ্যা কারা কারা, ধরে নাও মনে করো 2/3, এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা?
কারণ এখানে 2 আর 3 দুজনই কি পূর্ণ সংখ্যা, তাই না? দুজনই কি পূর্ণ সংখ্যা, এই জন্য তারা আসলে মূলদ সংখ্যা। এখানে যে 2/3 লিখলাম, এই 2 কে আমরা বলবো পি, এই 3 কে বলবো আমরা কিউ। দেখো কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে 0 হয়নি। তারপর আমি যদি তোমাকে বলি যে 105 ডিভাইডেড বাই মনে করো তোমার 97, এটা কেমন সংখ্যা? এটাও ভাই মূলদ সংখ্যা। কেন? কারণ এটাকে যেটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। আচ্ছা, তাহলে এবার বলো তো ভাইয়া, তাহলে অমূলদ সংখ্যা কারা হবে? অমূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলোকে যাদেরকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না। যেমন মনে করো তোমার √2। √2 আসলে কেমন সংখ্যা? √2 কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? দেখো √2 আসলে কি, এটা হচ্ছে আমাদের √2 এর মানটা। চলো তোমাকে √2 এর মান দেখাই। 1.41421356 এটা আসলে ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে, আজীবন এটা চলতেই থাকবে। তো √2 আসলে আমি পূর্ণ সংখ্যা না, √2 কিন্তু আসলে তোমার একটা অপূর্ণ সংখ্যা, অথবা বলতে পারি আসলে একটা এই যে দশমিক সংখ্যা। তার মানে কি এটা আসলে পূর্ণ সংখ্যা না। তাহলে √2 কে কিন্তু আমি আসলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছি না, অথবা p/q আকারে আসলে প্রকাশ করতে পারতেছি না। এই জন্য এটাকে আমরা বলি আসলে অমূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে √3 যদি তুমি কল্পনা করো, এই যে √3 যদি আমরা দেই, √3 আসলে কেমন সংখ্যা? এটাও ভাইয়া অমূলদ সংখ্যা, কারণ √3 কি পূর্ণ সংখ্যা না, তাই না? √3 ও তোমার কি অমূলদ সংখ্যা। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে √4 আসলে কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? বলে বলো 1 2, মূলদ নাকি অমূলদ? √4 কেমন সংখ্যা? ওকে ভাই, আমি তো বুঝলাম √3 ও √2 √3 দুইটাই তোমার হচ্ছে অমূলদ সংখ্যা, যেহেতু আমি তাদেরকে তোমার পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছি না। তাহলে √4 আসলে কেমন সংখ্যা? মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে? এইগুলি কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেনে আসে। একটু পর দেখবা যে আমরা যখন এমসিকিউ সলভ করতে যাচ্ছি তখন তোমার এই পার্টগুলো তোমার কাজে লাগবে। বলো ভাইয়ারা, একটু তাড়াতাড়ি জানাও অ্যান্সার গুলো। আচ্ছা, একজন বলতেছে ভাই অমূলদ সংখ্যাটাকে আরেকবার বুঝাই দেন। শুনো, যেটা মূলদ সংখ্যা হবে না ওটাই অমূলদ সংখ্যা, এতটুকু মাথায় রাখো। তো জাস্ট একটা মাথায় রাখো, তাইলে আরেকটা অটোমেটিক্যালি তোমার অমূলদ সংখ্যা হয়ে যাবে। যেমন দেখো, অনেকেই কিন্তু একবারই ভালো বুঝতে পারছো, এই যে 79% বলছো যে ভাই এটা মূলদ সংখ্যা, বাকিরা বলছো যে এটা অমূলদ সংখ্যা। এটা চিন্তা করে দেখো তো, √4 আসলে কি? ভাইয়া দেখো √4 মানে কি আসলে, দেখো ভাই √4 মানে কি? 2 না? 2 কি পূর্ণ সংখ্যা নাকি মানে অপূর্ণ সংখ্যা? 2 তো ভাই একটা পূর্ণ সংখ্যা। তার মানে √2 আসলে কি? √4 মানে কি 2। এই 2 কে দেখো তো আমি p/q আকারে প্রকাশ করতে পারি কিনা? অবশ্যই পারি। কারণ কি এই 2 এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে এটা হচ্ছে আমাদের p, এটা হচ্ছে আমাদের q, মানে p/q আকারে আমি এটাকে প্রকাশ করতে পারলাম। তাহলে এটা কি ধরনের সংখ্যা হবে? এটা হবে মূলদ সংখ্যা। বুঝতে পারছি? আচ্ছা, এবার তোমাদের কাছে আমার আরেকটা কোশ্চেন হবে, √5 কেমন সংখ্যা? আস্তে আস্তে তোমাদের একটু ইমপ্রুভ করব। এবার বলো, আস্তে আস্তে বুঝতে পারবা, কি করতে করতে এগুলো বুঝতে পারবা। ঠিক আছে, চলো সামনে আগে। আমাকে একটু জানো √5 কেমন সংখ্যা?
ভেরি গুড। √5 যে অমূলদ সংখ্যা তোমরা মোটামুটি সবাই ধরতে পারছো, বাট সেম আগের মতোই এটাও তোমার হচ্ছে 79% বলছো যেটা অমূলদ সংখ্যা। আবার খেয়াল করো, √5 কে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে যে প্রকাশ করো এটার মানটা একটু লক্ষ্য করো। √5 আসলে কত ভাই? √5 কিন্তু তোমার 2.23 তার মানে কি? এটা তো আসলে তোমার পূর্ণ সংখ্যা হলো না। তার মানে দুটো পূর্ণ সংখ্যার ভাগফল আকারে কিন্তু তুমি √5 কে প্রকাশ করতে পারতেছো না, তাহলে কিন্তু এটা আসলে অমূলদ সংখ্যা হবে। বুঝতে পারছে? এবার মনে করো আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো এরকম যে মনে করো √25 ডিভাইডেড বাই √16, এটা কেমন সংখ্যা? মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা বলো? এটা একটু আমাকে জানো যে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। কিছুক্ষণ ভাববার সময় দিচ্ছি। এটা কিন্তু 80%-এর উপরে ইয়েস হওয়া উচিত, মানে সঠিক হওয়া উচিত। এটা বলো মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসে, তো একটু সাবধান আমাদের দিতে হবে। আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করবো, যা যা করেছি তার মধ্যে থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। ওকে, মাইশা বলছো বুঝতেছি না স্যার। মাইশা কোনটা বুঝতেছো একটু বলো তো ভাইয়া। মাইশা একটু আমাকে জানাও যে ভাই এই পার্টটা বুঝতেছি না। খুবই ইজি পড়া কিন্তু, হয়তোবা তুমি কোনো একটা জায়গায় মিস করছো, তার জন্য তুমি হয়তোবা বুঝতেছো না। একটু আমাকে জানাও যে ভাই এই পার্টটা বুঝতেছি না। আচ্ছা ওকে, এটা যে তোমরা ভুল করবা এটা অনুমেয় ছিল, বাট একটু বেশি ভুল হয়ে গেছে। দেখো এটা একটা কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষা থাকবে। এটা কিন্তু তোমার হচ্ছে মোটামুটি 50-50 বলা যায়। আচ্ছা একটু খেয়াল করো তো, এই যে √25 আর √16 এটা মূলদ নাকি অমূলদ? হ্যাঁ, মূলদ হওয়ার শর্ত কি? p/q আকারে আমাকে প্রকাশ করতে হবে, যেখানে p আর q পরস্পর পূর্ণ সহমৌলিক সংখ্যা আর q নট ইকুয়াল টু 0। এবার দেখো তো এটাকে যদি আমি একটু মডিফাই করি, এই সংখ্যাটাকে একটু মডিফাই করি, ভাইয়া √25 আসলে কত? 5 না? √16 মানে কত? 4 না? তাহলে এটা হচ্ছে আসলে 5/4। তাহলে 5/4 কি পূর্ণ সংখ্যা না দুইটাই? এই যে এটাকে আমরা p ধরতে পারি, এই 4টাকে আমরা q ধরতে পারি, মানে p/q আকারে আমি এখানে প্রকাশ করতে পারলাম। তার মানে এটা আসলে কি ধরনের সংখ্যা হবে? এটা মূলদ সংখ্যা হবে। ইজি ব্যাপার না? ধরা কিছু কিন্তু ভাই, তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারো। এই যে √25 ডিভাইডেড বাই √16, 5/4 আসতেছে। তাহলে এটা কি ধরনের সংখ্যা? দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আমি প্রকাশ করতে পারতেছি, তাহলে এটা কি হবে? মূলদ সংখ্যা হবে। বলো এটা কারা কারা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছে তোমরা বুঝতেছো। দেখছো সহজ পড়া, কিন্তু তোমরা বেশিরভাগই এটা ভুল অ্যান্সার দিছিলা। মোটামুটি খালি 46% বলছিলা যে কারেক্ট, বাকি বাকি সবাই ভুল। 54% ভুল বলছো। ইজি পড়া কিন্তু তারপর ভুল হচ্ছে, বাট এটাকে একদম 100% কারেক্ট করে যাওয়া লাগবে আজকে। বলো বুঝছে কিনা? আচ্ছা তাহলে আরেকটা দিই, বুঝলে আরেকটা দিই, তারপর আমরা এমসিকিউ শুরু করবো যেটা আমাদের বোর্ড পরীক্ষায় আসে। আজকে ক্লাস এতটুকু ছিল। দেখো মনে করো তোমার কাছে এমন আছে √121 ডিভাইড বাই √49, এটা কি ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? বলো বলো বাবুরা বলো। আচ্ছা 83% বুঝতে পারছো ভাইয়া। তোমরা যারা যারা বুঝতে পারছো না কমেন্টে আমাকে জানাও কোথায় বুঝতে পারতেছো না, মানে কেন বুঝতে পারতেছো না, তার আমি তোমাদের একটু হেল্প করতে পারি।
আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের ক্যালকুলেটর কিন্তু একটু আপডেট করা প্রয়োজন। একটু ক্যালকুলেটর, কিছু ভালো ক্যালকুলেটর কিনে ফেলো, যেটা আসলে তোমাদের একদম কলেজ পর্যন্ত চলবে। তোমরা হয়তো এখন অনেকেই ক্যালকুলেটর কেনার চিন্তা ভাবনা করতেছো, তো এমন একটা ক্যালকুলেটর কিনো যেটা তুমি কলেজ পর্যন্ত ইউজ করতে পারবা। যেমন আমার যে ক্যালকুলেটরটা, এটা কিন্তু আমি 10 বছর হয়ে গেছে ইউজ করতেছি। কলেজে ওঠার সময় কিনেছিলাম, তারপরে প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে আমি যেটা ইউজ করতেছি। তো তোমাদেরও কিন্তু আসলে এখন একটা ভালো ক্যালকুলেটর কিনা উচিত। বাজারে কিন্তু অনেকগুলো ভালো ক্যালকুলেটর রয়েছে, এগুলো একটু দেখে কিনে ফেলো। এবং অবশ্যই আসলটা কিনো, নকলটা কিনো না। আচ্ছা দেখো, এটা মূলত সংখ্যা হবে, কারণ কি ভাইয়া, √21 মানে আসলে 11, √49 মানে কি, √49 মানে আসলে 7, মানে এটা আসলে 11/7। 11টা হচ্ছে কি পি, 7টা হচ্ছে আমাদের কিউ, মানে p/q আকারে প্রকাশ করতে পারতেছি, বা দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটা কি হবে, মূলত সংখ্যা হবে। এতটা ইজি। তোমরা তারপরে কিন্তু মাত্র 68% বলছো যে ভাইয়া এটা, বাকিটাই ভুল। তো এটা কিন্তু সহজ ছিল খুবই। অথবা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারো। আমি কিন্তু দুইটি ভাবেই করে দেখাচ্ছি, ক্যালকুলেটর করাচ্ছি, হাতে কলমে করে দেখাচ্ছে, যেন যাদের এইরকম ক্যালকুলেটর নাই তারাও যেন বুঝতে পারে আর কি। বাট ক্যালকুলেটর আপডেট করে নিও, তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, তাহলে ভুল হয়েছে তারপর আমাকে একটু বলো, 32% তোমরা কেন এটা বলছো অমূলত? এটাই বলার কথা যে ভাইয়া, √ওভার দেখলেই আমরা অমূলত বলে ফেলবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার চেক করে দেখতে হবে এটা কি আসলে মূলত নাকি অমূলত। যে কোনো পূর্ণ সংখ্যার √ওভার হবে কিন্তু তোমার হচ্ছে আসলে একটা পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার √ওভার হবে কিন্তু তোমার একটা পূর্ণ সংখ্যা। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো এবার হচ্ছে আমরা ডিরেক্ট এমসিকিউ তে চলে যাই, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসছে। এই দেখো, এগুলো সবই তোমার বোর্ড পরীক্ষায় আসার কোশ্চেন। এটা আমি একদম শুরুতে তোমাকে বলছিলাম, বা শুরুতে একটা চার্ট তোমাকে দেখাইছিলাম, ওই চার্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে। এই চার্টটা থেকে যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো, তোমরা কিন্তু এই চার্টটা থেকে কোশ্চেনটা করতে পারবে। আমি এখন আর বলে দিব না, তোমাদেরকে আমি দিব অ্যান্সার দিতে, তোমরা অ্যান্সার দাও। সবাই রেডি এমসিকিউ করার জন্য? একটা পরীক্ষা হয়ে যাক, আজকে ক্লাসে আমরা যা যা শিখলাম তার উপরে একটা পরীক্ষা হয়ে যাক, দেখি কার কি মাথায় আছে। বলো এটা কি কি হবে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলা হয়, কি সংখ্যা বলা হয়? এটা আমি এখন করে দিব না, আগে তোমরা বলো। একদম ক্লাসের শুরুতে আমরা এটা করেছি, আর এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বলো বাচ্চারা, তোমরা যারা যারা কমেন্টে দুষ্টুমি করতেছো, কমেন্টে দুষ্টুমি না করে এটা অ্যান্সার দাও। সো ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা একটা এমসিকিউ পাবা কমন। আর আজকে বেসিক শেষ করা হয়েছে, বুঝছো তো, এটা মৌলিক আলোচনা ছিল বাস্তব সংখ্যার উপরে। আচ্ছা, অনেকে কিন্তু ভুল বলতেছো। আচ্ছা দেখি, শেষ করি। প্রথমে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা 1, 2 মৌলিক সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, এবং দ্বিতীয় হচ্ছে তোমার আজকের ক্লাসের টপিক। ওকে, স্টিল তোমরা কিন্তু আসলে মেজরিটি ঠিক অ্যান্সার দিতে পারোনি। আবার তোমাকে ফার্স্ট স্লাইডে নিয়ে যাই। দেখো একদম ক্লাসের শুরুতে কিন্তু আমাদের এটা ছিল। এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার কিন্তু দুইটা পার্ট, একটা তোমার মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। তাইলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে আসলে আমরা কি সংখ্যা বলবো ভাইয়া? আমার আজকে ক্লাসের টপিক বাস্তব সংখ্যা, মাথায় রেখো এটা। তাই না, ইজি ছিল না বলো? তারপর কিন্তু আমরা অনেক ভুল করেছি, আমরা নেক্সটে সাবধানে থাকবো। তো এটা হবে কত? বাস্তব সংখ্যা। 50% এটা কাজে দিতে পারছো, যাই হোক। চলো এবার দেখি কি বলছে। মূলদ সংখ্যাটি কোনটি, এটা যদি তোমরা 90% না পারো, তাহলে বুঝতে হবে তোমরা আজকে ক্লাসে একদমই মনোযোগ দিয়ে ক্লাসটা করো নি। মানে একদমই যে মনোযোগ দাও না, এটা বোঝা যাবে দেখে। এটা যদি তোমার 90% সঠিক অ্যান্সার না দিতে পারো, তাহলে কিন্তু লজ্জা, মানে প্রচুর লজ্জা হবে। দেখি, তোমাদের জন্য কিন্তু এটা লজ্জা হবে যদি তোমরা এটা 90% সঠিক অ্যান্সার না দিতে পারো। তো সবাই একটু মনোযোগ দিয়ে করো, কারণ এটা ক্লাসে করাইছে তোমাকে। তো নিজেকে নিজে লজ্জায় ফেলাইও না, এটা সলভ করো তাড়াতাড়ি। তো এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাড়াতাড়ি, আমাদের কিন্তু পরীক্ষা চলতেছে।
ওকে, ফারহানা র্যাঙ্ক 2 আসছে, তারপর র্যাঙ্ক 1 কার আসছে? হায় হায় রে, কি হবে এখন বলো? আমি তো এটা আশা করি নাই। আমি কিন্তু এটা আশা করি নাই। মাত্র তোমরা 65% সঠিক অ্যান্সার দিতে পারছো। ভাইয়া কোথায় 90, কোথায় 65? আচ্ছা দেখো, মূলদ সংখ্যা কারা খেয়াল করে দেখো তো। এখানে √13 বলছে, ভাই √13 কি মূলদ সংখ্যা হইতে পারবে? দেখো হতে পারছে না। তারপর √14 এটা তো হইতে পারতেছে না। √15 এটা তো হইতে পারতেছে না। বাট √16, √16 মানে তো 4। এটা তোমরা জানো, এটা তো আজকে ক্লাসেও পড়াইছি যে ভাইয়া √16 মানে কি। √16 হচ্ছে তোমার একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলা হয়? মনে করো একটা পূর্ণ সংখ্যার বর্গকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এই 16 কার বর্গ? 4 স্কয়ারের না? 4 স্কয়ার মানে কি 16। তাহলে √16 মানে কি আসলে 4 হবে। এবং 4 কি? 4 কে আমরা লিখতে পারি 4/1, মানে p/q আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারতেছি। তাহলে এটাই তো হবে মূলদ সংখ্যা। আমাকে চাইছিল মূলদ সংখ্যা কোনটা। আমি কই আশা করছিলাম 90%, কই হয়ে গেল তোমার মাত্র 65%। হইলো কিছু? তাহলে সতর্ক হও, নেক্সটটায় ভালো করতে হবে। বলছি নিচের কোনটি অমূলদ সংখ্যা? যাও, এটা আরেকটা চান্স তোমাদের। ভুল বা ভুলকে রিকভারি করার জন্য এটা একটা লাস্ট চান্স। লাস্ট না, আরো চান্স আছে, বাট বলতে পারো পরবর্তী চান্স আর কি। বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? সাবধান, ভালো করে মাথায় রাখো, এটাও কিন্তু ক্লাসে পড়াইছে। সতর্ক, সবাই মনোযোগ দিয়ে করো এটা। সবাই বুঝে শুনে অ্যান্সারটা দিও। ওকে, তোমার মোটামুটি সবগুলো কি অ্যান্সার দিচ্ছ? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ওকে, আমাদের কি লাগবে? আমাদের লাগবে অমূলদ সংখ্যা। আচ্ছা দেখো, প্রথমে √9টা দিয়ে শুরু করি। √9 কিন্তু আসলে 3, তোমরা এটা জানো। তাহলে এটা ভাই দেখেই মনে হচ্ছে মূলদ সংখ্যা। 3/4 এটা তো দেখেই মনে হচ্ছে ভাই মূলদ সংখ্যা, কারণ এটা p/q আকার আছে, এটাও মূলদ, এটাও মূলদ। আচ্ছা কনফিউজ, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। √5 দেখো ভাই, √5 তো আসলে একটা অমূলদ সংখ্যা, আমি শিখাইছিলাম না এই যে √5 আসলে কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। এই দেখো ভাই, √5 আসলে কত? √5 কি? অমূলদ সংখ্যা। এটাকে তুমি পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবে না। এখন √5 কে 2 দিয়ে তুমি ভাগ করছো, এটাও তাহলে কি হবে ভাই? অমূলদ সংখ্যাই হবে। কোনো অমূলদ সংখ্যাকে যে কোনো সংখ্যাতে ভাগ করলো, এটা আসলে অমূলদ সংখ্যাই হবে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই কিউব √60 এটা কি আসলে কত? এই যে কিউব √64 এটা আসলে কত? 4 হয়ে যাবে। 4 কে 3 বার গুণ করো, দেখবা তুমি 64 পাচ্ছ। তাহলে এটার মান আসলে কত? এটার মান আসলে 4। এটাও কি মূলদ সংখ্যা। কিউব√63 মানে কি? এটা মানে হচ্ছে 4। মানে কি? 4 কে তুমি 3 বার গুণ করে দেখো, তুমি 64 পাবা। 4 4 কত? 16। এই 16 আর 4 মানে কত? 64। তাহলে কিউব√64 এর ঘনমূল হচ্ছে তোমার 4। তাহলে এটাও মূলদ সংখ্যা। এটা গিয়া হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ কি? এখানে √5 আছে, যেখানে কিনা √5 তোমার অমূলদ সংখ্যা। মাত্র মাত্র 25% বাচ্চা কাচ্চারা তোমরা এটা সঠিক দিতে পারছো, বাকি 75% এর ভুল হয়েছে। এবার বলো, এটা কি একটু অ্যালার্মিং না? আমাকে বলো এটা কারা কারা বুঝতে পারছো এবার? এখন কারা কারা পারবা এটা? এই কোশ্চেনে যদি তোমার এখন পরীক্ষা আসে, তোমরা কারা কারা এটা অ্যান্সার করতে পারবা ঠিকঠাক, ভুল হবে না?
তারপর আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাব। আরো বেশ কয়েকটা এমসিকিউ আছে আমাদের, একটু আমাকে জানাও কারা কারা বুঝতে পেরেছো এটা জানাও। আচ্ছা, স্টিল তোমরা অনেকে বলতেছো না স্যার বুঝতে পারতেছি না, বা না ভাইয়া বুঝিনি, মানে পোলে না দিছো আর কি, নো ভোট দিছো। তো তোমরা যারা নো ভোট দিছো তোমরা এটা আমাকে বলো তো কোথায় বুঝতে পারো নাই। আচ্ছা পারবা, ভেরি গুড। না বেশিরভাগই তোমরা বুঝছো যে না ভাইয়া পারবো, তোমরা 93% বলছো যে ভাইয়া পারবো, বাট স্টিল 7% তোমরা এমন আছো যারা বলছো না ভাই এখনো পারবো না। সমস্যা নেই, সামনে আমরা দেখতেছি। এটা অনেকটা সেম জিনিসই বলছে, আসলে নিচের কোনটি তোমার মূলদ সংখ্যা, নিচের কোনটা মূলদ সংখ্যা তোমাকে আসলে এটা বের করতে হবে। তোমাদেরকে আমি এটার জন্য একটু ভাবার জন্য 30 সেকেন্ড সময় দিব, তারপর আমি একটা পোল ফায়ার করবো। নাও ভাবো, ভালো করে ভাবো, একদম মনোযোগ দিয়ে ভাবো, যতক্ষণ ইচ্ছা ভাবো 30 সেকেন্ডের মধ্যে। ব্যাপারটা কেমন হলো না, তোমাকে বললাম যে যতক্ষণ ইচ্ছা ভাবো, যতক্ষণ ইচ্ছা করো 30 সেকেন্ডের মধ্যে। ওকে, রাহাতের র্যাঙ্ক 3 আসছে, ভেরি গুড ভাইয়া। এটা একটু করো, এটা এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, তো তাহলে বুঝতে পারো যে বোর্ড পরীক্ষায় তুমি এগুলো অ্যান্সার করতে পারবা কেমন। বলো এবার দেখি, এটা পোল দিচ্ছে। ওকে, দেখি এবার সবাই এবার একটু চ্যালেঞ্জ নাও নিজের সাথে যে না এবার পারতেই হবে, এবার ভুল হওয়াই যাবে না। করো দেখি। যারা বলতেছো ভাইয়া পারবো, এটা পোলের মাধ্যমে বলো, পোলের মাধ্যমে তোমার মতামত দাও যে না পারবো। ওকে, আচ্ছা বেশ বেশ ভালো হচ্ছে, স্টিল অনেকে সাফার করতেছো, বাট স্টিল পার্সেন্টেজ কিন্তু ইমপ্রুভ হয়েছে। আচ্ছা দেখো, ডি নাম্বারটা আসলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে ভাই? √9 মানে কি? √9 মানে তোমার 3, তার নিচে 4 আছে, মানে এটা আসলে কি? এটা মানে হচ্ছে তোমার 3/4। তাহলে 3/4 কি কিন্তু আমি p/q আকারে প্রকাশ করতে পারতেছি, তাহলে এটাই আসলে আমাদের মূলদ সংখ্যা। 3√3 মানে কি? আচ্ছা 3√3 টা একটু দেখাই। 3√3 মানে কি? এটার মানে হচ্ছে তোমার 1/√। 3√3 মানে কি? 3 মানে কি? 3 মানে হচ্ছে তোমার √3 ইন্টু √3। নিচে আছে √3, এই কাটাকাটি গেলে থাকবে শুধুমাত্র √3। তারপর বি নাম্বারটা দেখো, এই যে √5/5, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার 1/√5। কারণ কি এই 5 কে তুমি লিখতে পারো √5 ইন্টু √5, বুঝছো? এই 3 কে তুমি লিখতে পারো √3 ইন্টু √3। মানে কি? আচ্ছা তোমরা কি এগুলো পড়ছো কিনা, সূচকের ধারণা আর কি? না পড়লে সমস্যা নেই, সামনে পড়াবো না। তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো যদি তুমি নাও বুঝো, এটা তো বুঝছো যে এটা মূলদ হচ্ছে, কারণ √9 কে তোমার 3 হচ্ছে /4, তার মানে এটা মূলদ সংখ্যা, তাই না? আচ্ছা এটা যদি এখন তোমাকে পড়ানো হয় নাই, বাট দেখি ধারণা করে বলতে পারো কিনা। কি বলা হয়েছে দেখো, PQR তোমার হচ্ছে 3টা সংখ্যা, এবং তোমাকে বলা হয়েছে P হচ্ছে Q এর থেকে ছোট। বুঝো ব্যাপারটা, PQR 3টা সংখ্যা আছে, তোমাকে বলা হয়েছে P হচ্ছে Q এর থেকে ছোট। আচ্ছা এক নাম্বারে কি বলা হয়েছে? এক নাম্বারে তোমার বলা হয়েছে যে তোমার যদি R 0 থেকে বড় হয়, মানে R যদি পজিটিভ নাম্বার হয়, তখন কি হবে? তখন তোমার হচ্ছে P এর সাথে যে R গুণ হবে,
আর কিউর সাথে আর গুণ হবে, দুইটা গুণ করলে এই গুণফলটা হবে ছোট, এই যে লেস দেন। তারপর 2 নম্বরে বলা হয়েছে যদি আর ছোট হয়, মানে আর যদি ঋণাত্মক হয়, তখন তোমার পি এর সাথে গুণ করলে আর কিউ এর সাথে গুণ করলে তোমার এই পি আর হবে হচ্ছে বড়। এখন বলা হয়েছে যদি যখন তোমার হচ্ছে আর 0 থেকে বড় অথবা সমান, তখন আমার আসলে কি হবে। তো এটা একটু তোমরা নিজেরা ধারণা করে বলো যে কি হইতে পারে। আমি এটা পোল দিব। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝো। মনে করো পি আছে, কিউ আছে, আর আছে, তিনটা সংখ্যা। এখন বলছে পি হচ্ছে কিউ এর থেকে ছোট, তাহলে কেমন হবে? মনে করো আর হচ্ছে এবার ধনাত্মক, আর এর মান হচ্ছে 0 থেকে বড়। তাহলে আমি একটা কাজ করি যে পি লেস দেন কিউ আছে, দুই পাশে আর দিয়ে গুণ করে দিই, তাহলে পি ইন্টু আর লেস দেন কিউ ইন্টু আর। যেহেতু আমার আর 0 থেকে বড়, তার মানে অবশ্যই এটার সাথে গুণফল করলে আমার যত যে সংখ্যাটা আসবে, কিউ এর সাথে গুণফল করলে এটা অবশ্যই বড় হবে, যেহেতু কিউ বড়। দুইটা সেম সংখ্যা, পি ছোট কিউ বড়, তাহলে বড় সংখ্যার সাথে এটা বড় করলে এটা আরো বড় হবে। আর এটা যেহেতু ছোট সংখ্যা পি, আর সংখ্যা গুণ করলে তোমার এটা ছোটই হবে, যেহেতু আর 0 থেকে বড়। তাহলে এটা তো সত্য। 2 নম্বরে আসো। 2 নম্বরে বলা হয়েছে আর যখন 0 থেকে ছোট। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোমার পি আর কিউ এর মধ্যে রিলেশনটা কেমন, লেস দেন কিউ, তাই না? বাট এখন তুমি চিন্তা করে দেখো, আর হচ্ছে 0 থেকে ছোট, মানে আর হচ্ছে ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ সংখ্যা। এটা অ্যাকচুয়ালি ছোট, মানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি ছোট, আর এই সংখ্যাটা অ্যাকচুয়ালি বড়। এখন একটা ঋণাত্মক সংখ্যা যদি আমি গুণ করি, এই দুই যদি ঋণাত্মক সংখ্যা গুণ করি, তাহলে কে বড় হয়ে যাবে, কে ছোট হয়ে যাবে? ঋণাত্মক সংখ্যার জন্য আসলে কি হয়, নেগেটিভ যে সংখ্যাটা নেগেটিভ ছোট, সেটা কি বড় না? মানে একটু বুঝো, -1, -2, -3, -4, এখানে কে বড় কে ছোট? আমি যদি বলি -3 আর -1 এর মধ্যে কে বড় কে ছোট, ভাইয়া এটা কি বড় সংখ্যা না? আর এটা কি ছোট সংখ্যা না? 3 বড়, কিন্তু তার আগে তো একটা মাইনাস আছে, এই জন্য এটা ছোট। 1 এমনি ছোট, কিন্তু তার আগে তো মাইনাস আছে, তার মানে এটা বড়। তো নেগেটিভের জন্য কিন্তু ব্যাপারটা উল্টা হয়, নেগেটিভের জন্য কিন্তু আসলে -1 বড়, -3 তোমার ছোট। তাহলে যখন তোমার আর ঋণাত্মক হয়ে যাবে, তখন তোমার ছোট সংখ্যাটা হয়ে যাবে বড়, আর বড়টা হয়ে যাবে ছোট। মানে মনে করো হয়ে গেল, মনে করো এমন ছিল 1 ছিল আর 3 ছিল, এই 1 হচ্ছে আমাদের পি আর 3 হচ্ছে আমাদের কিউ। হ্যাঁ, এখন ধরে নাও আর এর মান শুরুতে তোমার মনে করো হচ্ছে 1, যখন 0 থেকে বড়, তখন আমি 1 ইন্টু 1 করলাম, 3 ইন্টু 1 করলাম, তাহলে কে বড় হবে, তাই না? এটি তো থাকবে প্রথমটার জন্য আর কি। পরেরটার জন্য যেহেতু আমার বলছে আর 0 থেকে ছোট, তো আমি ধরে নিলাম আর এর মান হচ্ছে তোমার -1। তাহলে কি হয়ে যাবে দেখো তো, 1 ইন্টু -1 আর 3 ইন্টু -1 করবো, তাহলে 1 ইন্টু -1 মানে কি -1, আর 3 ইন্টু -1 মানে কত, -3। তাহলে কে বড় কে ছোট, -1টা বড় হয়ে গেল না? এটাই তোমাকে বলছে যে এই দেখো, এটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, তার মানে এটাও কারেক্ট। বাট এটা কিন্তু কারেক্ট না, কারণ কি, এটা বলছে আর 0 অথবা 0 থেকে বড় হইলে আমাদের এই সম্পর্কটা, বাট আমরা অলরেডি জানি 0 থেকে বড় হইলে কিন্তু সম্পর্ক এটা, এটা কিন্তু না, তার মানে 3 হবে না। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট, এই নাম্বারটি আমাদের কারেক্ট। ইজি ম্যাথ, একটু বুঝে শুনে আমাদের করতে হবে। তো এটা মোটামুটি হচ্ছে আমাদের সেম জিনিস, এটা তো আমাদের করতে দেই। বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা। এটা আগে বারবার কিন্তু পূর্ণবর্গ কথাটা বারবার বলতেছিলাম। বলছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, এটাও পড়াইছি। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা মানে কি, যে ন্যাচারাল নাম্বার অথবা কাউন্টেবল নাম্বার। ওদের তোমাদের রোল নাম্বার দিয়ে বলছিলাম যে রোল নাম্বার তোমাদের কাউন্টেবল নাম্বার। তোমাদের স্কুলে সবচেয়ে ভালো যে করে তার রোল কি 0 হয় নাকি 1 হয়? এবার এবার মনে রেখা তোমরা একটু এটা অ্যান্সার দাও। ওকে, চলো আমরা কি আরো করতে চাই নাকি আজকের মতো এখানে বিদায় নিব বলো? আমরা কি আরো এমসিকিউ করতে চাই নাকি আজকের মতো আমরা এখানে বিদায় নিব, তোমাদের ইচ্ছা। আমাদের
আচ্ছা, তো একটু চিন্তা করে দেখো, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিন্তু ভাই একটা অম্লত সংখ্যা, এটা কিন্তু শিখাইছে। পূর্ণবর্গ কারা? যেসব সংখ্যার তোমার বর্গমূল হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, অথবা পূর্ণ সংখ্যার বর্গ হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। যেমন পূর্ণবর্গ সংখ্যা কারা কারা? একের বর্গ, যে এক, এটা পূর্ণবর্গ সংখ্যা। দুইয়ের বর্গ মানে চার, চার একটা পূর্ণবর্গ সংখ্যা। তিনের বর্গ নয়, একটা পূর্ণবর্গ সংখ্যা। চারের বর্গ 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। পাঁচের বর্গ 25, এটা পূর্ণবর্গ সংখ্যা। ছয়ের বর্গ 36, এটা পূর্ণবর্গ সংখ্যা। সাতের বর্গ 49, একটা পূর্ণবর্গ সংখ্যা। আটের বর্গ 64, একটা পূর্ণবর্গ সংখ্যা। নয়ের বর্গ 81, একটা পূর্ণবর্গ সংখ্যা। 10-এর বর্গ 100, একটা পূর্ণবর্গ সংখ্যা। 11-এর বর্গ 121, একটা পূর্ণবর্গ সংখ্যা। 12-এর বর্গ 144, একটা পূর্ণবর্গ সংখ্যা। 13-এর বর্গ 169, একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এইভাবে তোমার হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোর বর্গমূল হবে তোমার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেটা কিনা আসলে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল হবে তোমার একটা অমূলদ সংখ্যা। তাহলে এটা ঠিক আছে, কারেক্ট আছে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলি, এটাও ঠিক আছে। বলছিলাম না অঋণাত্মক সংখ্যা কিন্তু শূন্য দিয়ে শুরু হবে, 0, 1, 2, 3 এভাবে শুরু হবে। আমি কিন্তু বলছিলাম এটা মাথায় রাখ, এটা পরীক্ষা আসে। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এটা তো দাহা মিথ্যা কথা, এটা ঠিক না। এটা ঠিক আছে, এটা ঠিক না। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি ভাই? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার গুলো কি থেকে শুরু হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, এগুলো কি ন্যাচারাল নাম্বার ছিল না? বারবার বলছিলাম যে তোমার স্কুলের যে সবচেয়ে ভালো রেজাল্ট করে তার রোল কত হয়? 1 হয় নাকি 0 হয়? তোমরা সবাই বলছিলা যে 1 হয়, কয়েকজন বলছিলা 0 হয়। আই থিঙ্ক তোমরা এই ভুলটা করছো। তাহলে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 1 আর 2 কারেক্ট, এ হচ্ছে কারেক্ট, এটা মিথ্যা, এটা ভুল হইছে। তোমরা যারা যারা এ আর বি আনসার দিছো, ভেরি গুড, তোমাদেরটা কারেক্ট হইছে। তাইলে আমরা আজকের মতো এখানে বিদায় নেই। নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে। তো ক্লাসটা কেমন লাগলো একটু জানাও, একটু গল্প করে দিই, যেমন আরো অনেকগুলো আছে, এখন পারবা আর কি, যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে কি রকম সংখ্যা বলে, রাইট? মোটামুটি এখন তোমরা এটা পারবা। তো আমাকে একটু বললো যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়, এটা আমরা শিখছি, রাইট? তো আমাকে একটু বললো, এটা আসলে বাস্তব সংখ্যার মধ্যেও পড়ে, বাট বাস্তব সংখ্যার তারও কিছু ভাগ আছে। আচ্ছা, তো আমাকে একটু বলো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, মোটামুটি বুঝতে পেরেছো কিনা, আজকে যা যা করানো হয়েছে এটা আমাকে বললো। যে তাইফ স্টিল নাও বলতেছে ওদের নাকি শূন্য দিয়ে শুরু হয় রোল। আচ্ছা, মনে হয় তাইফের রোলই শূন্য। ওকে, যেমন আখিরও মনে হয় শূন্য দিয়ে শুরু হয় নাকি, নাকি ও লিখছো? তোমরা খালি ফ্রেন্ড হবা, মানে বুঝতে পারো তোমাদের ফ্রেন্ডের এত আকাল পড়ছে। এই অনলাইন ফ্রেন্ড হওয়া লাগবে না কারো, তোমাদের স্কুলের ফ্রেন্ড আছে না? ঠিক আছে, আমাকে বলো কি অবস্থা, সব ভালো বুঝতে পারছো? তো চলো আমরা একটু সামনের দিকে আগে। এই যে পূর্ণ সংখ্যা, বাকিগুলো পারবা। এই যে, তো আমরা এই তো 10টা এমসিকিউ ছিল। আমাকে একটু বলো যে তোমরা মোটামুটি সবকিছু বুঝতে পেরেছো কিনা, আমরা তাহলে একটু ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, তাহলে তোমাদের সাথে পরবর্তীতে আশা করি দেখা হবে। পরবর্তীতে আরো অনেক ডেমো ক্লাস থাকবে, আমাদের লাইভ ক্লাসও হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, পরবর্তী চ্যাপ্টারটাও কিন্তু প্রায় আমাদের অর্ধেক শেষ হয়ে গেছে। মানে জানুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্ধেকের মধ্যে আমরা দুইটা শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ, 9-এরও 10-এরও। তো আমরা বেশ আগাই গেছি। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত শুরুই করো নাই, এই যে আজকে থেকে শুরু করে দাও, আল্লাহর নাম দিয়ে শুরু করে দাও। এখন অনেক সময় আছে, একদমই পিছিয়ে যাও নাই, একদমই সময় আছে, জাস্ট ট্র্যাকে চলে আসো। আই নো 9-এ উঠলে তোমাদের অনেক সময় মনে হয় যে আরে অনেক বড় হয়ে গেছি, অনেক পড়া, তো মনে হয় হচ্ছে সামনে অনেক সময় আছে। এটা সত্য, সময় অনেক, 9-10 অনেক সময়, বাট এটাও সত্য তুমি যদি এখন থেকে সিরিয়াসলি না পড়ো তাহলে পরবর্তীতে তুমি একটু সাফার তো করবাই। তো আই থিঙ্ক একটু তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে যাবা, তাহলে পরীক্ষার আগে ওই প্রেশারটা পড়বে না আর কি। তো সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।